প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দেবেন। আর বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দেবেন। আমরা 2-1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। আমাদের 9 নাম্বার লেকচার আজকে শুরু করব আমরা। ওরে সর্বনাশ! মানিক ভাই তাইলে 3 নম্বর ব্যাচে, কালকে তো 3 নম্বর ব্যাচেরই ক্লাস নিলাম নাকি? ক্লাসগুলো এত ফাস্ট হচ্ছে, এত ফাস্ট হচ্ছে যে কোন ব্যাচের সাথে ক্লাস নিচ্ছি এর মানে বোঝার কোনো উপায় নাই। নেয়ার দরকার তাই নিয়ে যাচ্ছি। জেসমিন জুই ঝিনাইদা, আমার দ্বিতীয় প্রেম ঝিনাইদা। কারণ ঝিনাইদহের মানুষ, ঝিনাইদহের বাসিন্দা না, তবে ঝিনাইদহের মানুষ। বেড়ে ওঠা, এভরিথিং ইজ ক্লিয়ার। যাদের এলাকায় কোনো বিখ্যাত খাবার দাবার নাই, তারা লেখেন না কোথা থেকে ক্লাস করতেছেন, ঠিক আছে? তাদের লিখে লাভ নেই। এটা আমি দেখতে চাই। কারণ হচ্ছে যাদের এলাকায় বিখ্যাত খাবার দাবার আছে, এদের এলাকায় যাইতে পারবো তো, এদের এলাকায় যাইতে পারবো। যদি কোনোদিন যাই ফোন দিব, এই খাবার নিয়ে আসেন। আর যাদের এলাকায় বিখ্যাত টুরিস্ট স্পট আছে, তারা তারা বলবেন এই যে আখের এলাকায় টুরিস্ট স্পট আছে, পটুয়াখালীতে 2বার গিয়েছি। এই যে কুমিল্লাতে ইসরাত জাহানের, সরি, ইফাত জাহানের যে কুমিল্লাতে রসমালাই আছে। এই যে কক্সেস বাজার, ওরে আল্লাহ, কক্সেস বাজার 3বার গিয়েছি। হ্যাঁ, এই যে দোলন চাপা নাটোরে আছে, নাটোর থেকে কি পাঠাবে? কাঁচাগোল্লা পাঠাবে বস্তা ভরে ভরে। টাঙ্গাইলে এই যে পোড়াবাড়ি চমচম খাবো, ঠিক আছে? এই যে শুধু এরাই এরাই লিখবেন, ঠিক আছে? আর কারো লেখার দরকার নেই। যশোর আলারাও লিখেন, যশোর আলারে কি আছে? জামতলার মিষ্টি আছে, রসগোল্লা। ফেনী, ফেনীতে কি আছে? ফেনীতে সমুদ্রের একটা পার্ট আছে। আমি ফরিদপুর, তাহলে কি লিখবো না? ফরিদপুরে কি আছে? বিখ্যাত জিনিস আবিষ্কার করেন, আবিষ্কার করে তারপরে লিখবেন। না, খেজুর গুড় খাবো না, খেজুর গুড়ে প্রচুর অ্যাসিডিটি। অন্য কিছু চিন্তা করেন। মৌলভীবাজার, মৌলভীবাজারেও গিয়েছি। মৌলভীবাজার রেল স্টেশনে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম, মৌলভীবাজারে গিয়েছি। রংপুর, রংপুরের উপর দিয়ে মেবি কুড়িগ্রাম গিয়েছিলাম, বা মনে হয় না, রংপুরে যাওয়া পড়েনি, কুড়িগ্রাম গিয়েছিলাম। গাজীপুরে কি আছে? গাজীপুরে কি আছে সে আপনার জেলা, আপনি জানবেন গাজীপুরে কি আছে। ও, গাজীপুরে, রাজশাহী, এক্লাস, কুড়িগ্রাম। কুড়িগ্রামে গিয়েছিলাম, কুড়িগ্রাম সদরে, কুড়িগ্রাম সদরে মেবি, বা উপজেলাটার নাম মনে পড়ছে না। একটা জায়গা আছে হচ্ছে, কি বলে, আহ, চারপাশ দিয়ে পুকুর, এবং পুকুরের পাশে লেখা আছে আই লাভ কুড়িগ্রাম বড় করে, ঠিক আছে? আপনি কি কুড়িগ্রামের লোক? হ্যাঁ, আরে সর্বনাশ! আচ্ছা, বহুত হওয়া গপসপ, গপসপ বহুত হয়েছে। এখন আমরা শুরু করি। যে কয়জন পার্টিসিপেন্ট আছেন তাদের নিয়েই শুরু করি। না, কুয়াকাটা ঈদের ভিতরে যাওয়া যাবে না। কারণ কোনো টুরিস্ট স্পটে সরকারি ছুটিতে এবং শুক্র শনি যাওয়া উচিত না। তাইলে কোনো বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। তাহলে আমাদের যে 7 নম্বর প্রশ্ন,
7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে। সাত নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রি স্টেজেস অফ গ্রোথ। থ্রি স্টেজেস অফ গ্রোথ দ্যাট হোয়াটসঅ্যাপ রেফার টু টিনটার্ন অ্যাবি। আবার বলা হয়েছে দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট। দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট, এখানে কিন্তু আবার স্টেজের কথা নাই, ঠিক আছে? মডারেট করা হয়েছে এখানে প্রশ্ন, এখানে কিন্তু স্টেজের কথা বলা হয়নি। তারপরে কি আছে? তারপরে আছে ট্রেস দ্য ডিফারেন্ট স্টেজেস। এখানে আবার স্টেজের কথা কিন্তু বলা হয়নি যে কয়টা স্টেজ। অনেক জায়গা দেখা যায় 3টা স্টেজের কথা বলা হয়েছে, অনেকে 4টা স্টেজের কথা বলেন, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে? ডিফারেন্ট স্টেজেস, কিন্তু সবগুলোই হচ্ছে টিনটার্ন অ্যাবি থেকে, ঠিক আছে? সবগুলো রেফারেন্সই হচ্ছে টিনটার্ন অ্যাবি থেকে। পরেরটা কি আছে? এখানেও থ্রি স্টেজেস এর কথাই আছে, যে থ্রি স্টেজেস অফ হিজ গ্রোথ অ্যাজ আ পোয়েট ইন টিনটার্ন অ্যাবি। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস স্টেজেস? তো আবার ক্যারেক্টারিস্টিক্স দেখে কিন্তু তামান্না সুলতানা করে, অবশ্যই শো করে, শো করে, কিন্তু স্যারের চোখে পড়ে কিনা এটাই সমস্যা, ঠিক আছে? দেখা যায় এমন সময় করতেছেন যে স্যারের চোখে পড়তেছে না। এই তাহলে মোটামুটি সবই কিন্তু, এই যে যে প্রশ্নগুলোর কথা বলা হয়েছে সবই এক, মোটামুটি না, পূর্ণাঙ্গভাবেই এক। আর আজকে হোয়াটসঅ্যাপ থেকে আমরা 2টা প্রশ্ন পড়ব। হোয়াটসঅ্যাপ থেকে এই কয়দিন ক্লাস হবে মূলত রোমান্টিকদের উপরে। হোয়াটসঅ্যাপ থেকে 2টা প্রশ্ন পড়ব, 2টা প্রশ্ন দার্শনিক ক্যাটাগরির। হোয়াটসঅ্যাপ থেকে মানে এই যে রোমান্টিসিজম, এই রোমান্টিসিজমই তো বড় একটা দার্শনিকবাদ, ঠিক আছে? এর মধ্যে শুধু দর্শন আর দর্শন। তো এই যে হোয়াটসঅ্যাপের যে 2টা প্রশ্ন পড়বো, এখানেও কি তার নিজস্ব ফিলোসফি আছে, ঠিক আছে? মানে ইমাজিনেশন তো সবারই আছে, তো তার ইমাজিনেশন এখানে দেখানো হয়েছে, তার ফিলোসফি। আর কিডস এর যে প্রশ্ন, আজকে কিডস পড়বো না, কিডস এর প্রশ্নের মধ্যেও কিন্তু আমরা কি গভীর এক ধরনের কি দার্শনিক মতবাদ লক্ষ্য করব। এবং এই কারণে এই 2টা প্রশ্ন একটু একটু কি মানে বোধগম্যতার দিক থেকে একটু কঠিন আর কি, যেহেতু দার্শনিক বিষয়। টিনটার্ন অ্যাবি ইজ আ ট্রিটমেন্ট টু ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টু নেচার, ম্যান, মোরাল ভিশন অ্যান্ড ফিলোসফি অফ লাইফ। অর্থাৎ এই যে আহ, প্রকৃতি, মানব, তারপরে নৈতিক দৃষ্টি, জীবনাদর্শন, এর প্রতি ওয়ার্ডসওয়ার্থের যে এর প্রতি ওয়ার্ডসওয়ার্থের যে মনোভাব, আখি আপনার কাছে সহজ লাগে? তাইলে তো একদম ফার্স্ট ক্লাস, আপনি তো পরীক্ষায় তাইলে ফাটাই দিবেন। এই যে হোয়াটসঅ্যাপের যে জীবন দর্শন, ঠিক আছে, বা মনোভাব কিসের প্রতি? প্রকৃতি, মানব, তারপরে নৈতিক দৃষ্টি, জীবনাদর্শন, ঠিক আছে, এগুলোর প্রতি হোয়াটসঅ্যাপের যে মনোভাব, সেটা কি বর্ণনা করা হয়েছে বা ডেসক্রাইব করা হয়েছে, ঠিক আছে? যে ট্রিটমেন্ট মানে বর্ণনা, ট্রিটমেন্ট মানে আবার সেবা না কিন্তু, ঠিক আছে? ট্রিটমেন্ট এখানে হচ্ছে বর্ণনা। এই ট্রিটমেন্ট অ্যাপের মধ্যে এই বর্ণনাগুলোই দেওয়া হয়েছে। তো হোয়াটসঅ্যাপের মনোভাব কেমন ছিল নেচারের প্রতি, মানুষের প্রতি, তারপরে তার নৈতিকতার প্রতি, জীবনাদর্শনের প্রতি। ইন দ্য পোয়েম টিনটান অ্যাবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রিপ্রেজেন্টস থ্রি ডিফারেন্ট স্টেজেস অফ থট রিগার্ডিং নেচার। থ্রি ডিফারেন্ট স্টেজেস অফ থট, চিন্তার। মেমোরাইজ করা, আপ- যদিও এই পড়ানোর মাঝখানে এত কমেন্ট পড়া উচিত না, তারপরেও স্যামসাং SM, আপনার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, উত্তর দিয়ে দিই, সবার উদ্দেশ্যেই বলছি, ঠিক আছে? মেমোরাইজিং এর দৌড় কিন্তু খুব বেশি না, কিন্তু তারপরেও কিন্তু আমি কি করছি, আপনাদের মেমোরাইজিং এর ক্ষেত্রে ইনসিস্ট করছি। কেন করছি? কারণ হচ্ছে যে আহ, আপনাদের যে ব্যাচ, এখানে আপনাদের সময় সংক্ষিপ্ত, ঠিক আছে? এখন কারো যদি খুব ভালো কি বলে
ফ্রি হ্যান্ড রাইটিং এর অ্যাবিলিটি থাকে, প্লাস খুব ভালো একটা লেখার মধ্যে একটা গতি থাকে, অর্থাৎ সুপার ফাস্ট বিদ্যুৎ গতিতে লিখতে পারেন, যেমন আমার মধ্যে সুপার ফাস্ট লেখার একটা কি আছে, অ্যাবিলিটি আছে। আমি খুব জোরে লিখতে পারি, এটা আমার একটা ভালো গুণ আমি মনে করি, ঠিক আছে। তো আমি মেমোরাইজিং এর পক্ষপাতী না, তারপরেও আমি আপনাদের এই বুদ্ধিটা বা মেমোরাইজিং এর জন্য ইনসিস্ট করেছি এই জন্য। তো দেখেন, আপনি একটা প্রশ্নের জন্য সময় পাবেন 17 মিনিট, 17.5 মিনিট বা 18 মিনিট, মানে এই যে ব্রড যে 10 নম্বরের প্রশ্ন। এখন দেখা যাচ্ছে যে আপনি নিজেকে ভাবছেন যে প্রশ্নে আমি আরেকটু বেশি সময় দিব, দিলেন সর্বোচ্চ 25 মিনিট দিলেন, আমি দিতে বলছি না, কিন্তু আমি যেটা দিতে বলছি সেটা 17.5 18 মিনিট, এটাই আমার সাজেস্ট ছিল। কিন্তু আপনি 4টা প্রশ্ন 4 25 100 মিনিট ধরে লিখলেন, ঠিক আছে, যে আমি অন্য দিক থেকে কাভার করতে পারবো, আপনার ভিতরে এই কনফিডেন্স আছে। বিষয়টা এরকম না যে আপনি 17 মিনিটে লিখবেন না 25 মিনিটে লিখবেন, বিষয় এরকম হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে 100 মার্কসের, যে একটা পার্ট খুব ভালো লিখতে যে আর একটা পার্ট আমি খুবই খারাপ করে ফেললাম, বিষয়টা এরকম না। পূর্ণাঙ্গ ভাবে আপনি যে 100 নম্বরের উত্তর করবেন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে মেমোরাইজিং এর কথা আমি এই কারণেই বলেছিলাম, আপনাদের সময় সংক্ষিপ্ত, দ্বিতীয়ত আহ এই যে সময় স্বল্পতা, মানে পরীক্ষার হলে যে সময় স্বল্পতা, এক একটা প্রশ্ন লিখতে আপনাকে 10 মার্কের জন্য লিখতে হবে, তারপরেও আপনার 17 মিনিট 17.5 মিনিট বা 18 মিনিট এর মধ্যে আপনি লিখবেন, তো এটা তো কষ্টসাধ্য। এখন ফ্রি হ্যান্ড রাইটিং যার ভালো সেটা তো ভালো বুঝলাম, কিন্তু হাতের লেখাও তো কি দ্রুত হতে হবে। প্লাস দেখা যাচ্ছে যখন ফ্রি হ্যান্ড রাইটিং করা হয় তখন কিন্তু ভেবে ভেবে লেখা লাগে, ভেবে ভেবে লেখা লাগে, তো ভেবে ভেবে লিখতে গেলে লেখার টাইমটা নষ্ট হয়। এই কারণেই, মূলত এই কারণেই আপনাদের কথা ভেবেই আমি বলেছিলাম যে মেমোরাইজিং থিওরিটা, মেমোরাইজিং থিওরিটা হ্যাঁ, মেমোরাইজিং থিওরিটা আপনাদের জন্য আমি বলছি যে মেমোরাইজিং ঠিক হবে, তাই বলে আমি মানে সংবিধান দিয়ে দেইনি যে শুধু মেমোরাইজিংই করবেন, ঠিক আছে। শুধু মেমোরাইজিংই করবেন বিষয়টা এরকম না। এই যে আখি লিখেছেন যে ফ্রি হ্যান্ড রাইটিং এ খুব এক্সপার্ট, ধারণা থাকলে সে খুব ভালো লিখতে পারেন এবং তার হাতের লেখাও ফাস্ট। এই যে এরা কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি মেমোরাইজ না করেও যে ইম্পর্টেন্ট পার্ট গুলো, যেমন ইন্ট্রোডাকশন, কনক্লুশন, তারপরে যে কোটেশন পার্ট গুলো আছে, ঠিক আছে, ভিতরের ভিতরের যে ওই থিম গুলো ধারণা নিয়েই ওনারা কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে। কিন্তু সবাই এরকম কোয়ালিটি কিন্তু সবার মধ্যে থাকে না, এরকম দুই একজন এক্সেপশনাল, এরকম কোয়ালিটি কিন্তু সবার মধ্যে থাকে না। এই কারণেই আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর যারা এক্সপার্ট আছেন তারা তো আছেন, কিন্তু অন্যদের ক্ষেত্রে মানে আমি মেমোরাইজিংটাকেই গুরুত্ব দিয়েছি। আর মেমোরাইজিং এর জোর বেশি থাকে না, প্রথমে আমি এই কথাটা বললাম, এর কিন্তু যুক্তি আছে, কারণ ভাইবা বোর্ডে গেলে কিন্তু আপনি মেমোরাইজিং এখন করছেন ভুলে যাবেন, ঠিক আছে। কিন্তু আমার তো এটাতে ভাইবা বোর্ডে কাজ নাই, আমার কাজ তো রিটেন খাতায়, ঠিক আছে, আমার কাজ তো এটা রিটেন খাতায়। তো সব দিক থেকে ভেবে চিন্তে আমি বলেছি, সব দিক থেকে ভেবে চিন্তে আমি বলেছি। আর রিটেনের পর সময় থাকে ভাইবা নিয়ে পড়ার জন্য, ঠিক আছে। অল্প অল্প করে পড়লেই ভাই ভালো করা যায়, আর একটু কৌশলী হলেই ভাইভাতে ভালো করা যায়, ভাইভাতে অনেক ভালো করা যায়। কারণ কি, ভাইভাটাও খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুধু এনটিআরসি এর ক্ষেত্রে না ধরি, কারণ যখন আপনাদের সাথে অনেকের সাথে দেখবেন এরকম হয় যে আপনারা একটা ভালো সাবজেক্টে পড়ছেন, ডাজেন্ট ম্যাটার ন্যাশনাল থেকে পড়ছেন বা কোন কলেজ থেকে পড়ছেন বা কোন বিখ্যাত ইউনিভার্সিটি থেকে পড়ছেন, বাট হ্যাঁ ভালোভাবে, আরো সে আলো আপনাদের উচিত ভালোভাবে বুঝে মুখস্থ করা। এই কারণেই তো আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন, এই কারণেই তো আমি এত বক বক করি, না হলে এত বক বক করার আমার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। অনেকে আমাকে, সবাই যে আমার পছন্দ করেন তা তো না, অনেকে মানে সেই সংখ্যাটা খুবই কম, অনেকে আমার ট্রল করেন যে স্যার আপনি তো ট্রান্সলেশনের ক্লাস নিচ্ছেন, কিন্তু ভাইরে আমি ট্রান্সলেশনের ক্লাস কেন নিই? আপনি হয়তো ভালো পারেন, কিন্তু ক্লাসে তো অনেক গ্রাউন্ড লেভেলের স্টুডেন্ট থাকে যাদের কি এই বিষয়গুলো বুঝতে হয়। তো আমি মনে করি না সে আমার, আমরা যে সবাই পছন্দ করবে বিষয়টা এরকম না, ঠিক আছে। এই দিক থেকেই অনেকে বলে যে স্যার আপনি তো ট্রান্সলেশনের ক্লাস নেন, আপনি ট্রান্সলেশনের হ্যাঁ ক্লাস নেন, এই কথা বলে। তো যেটা বলছিলাম যে ভাইভাতে ভালো করা কেন জরুরি, আমরা সবাই একটা ভালো সাবজেক্ট থেকে কিন্তু বিলং করি। তো এই ভালো সাবজেক্ট থেকে বিলং করার পরেও
তাহলে আমাদের কি উচিত? একটু বুকটা ফুলাই চলা উচিত না, যে ইংলিশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। দেশের সর্বোচ্চ শিক্ষিত শ্রেণী যারা, তারাই তো আহ, প্রথম শ্রেণীর নাগরিক। মুখস্থ করলেও ভুলে যান এই কারণে, কারণ মেমোরির একটা নির্দিষ্ট একটা কি ধারণ ক্ষমতা আছে, এর বাইরে মেমোরি নিতে পারে না। তো যখন বারবার বারবার ওইটা করবেন, তখন আস্তে 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 মনে থাকবে, ঠিক আছে, শার্প হবে, তখন ব্রেন আরো শার্প হয়। এই কারণে বলি যে বারবার পড়েন, বারবার পড়েন, তারপরেই লেখেন। এবার লেখার পরে দেখবেন যেই জায়গাটা ভুল হচ্ছে ওই জায়গাটা বেশি ফোকাস করবেন, পরের বার আবার লিখবেন, দেখেন ওই ভুলটা কমে গেছে, অন্য জায়গা ভুল হয়েছে, ওই জায়গা আবার ফোকাস করেন। এভাবে করেন, দেখে নেন 3-4 বারের বার আপনি দেখবেন যে খুব ভালো মনে থাকছে। তো লজ্জায় পড়ে যাই আমরা, কারণ কি, আমাদের হয়তো অনেকের স্পিকিং অ্যাবিলিটি কম বা সাবজেক্টিভ নলেজ খুবই কম। এর কারণ হচ্ছে আমরা আমাদের অনার্স মাস্টার্স লেভেলের টিচারদের কাছে খুব কম পেয়েছি। কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যে নিয়োগ হয়, সেই নিয়োগ তো দুর্নীতির মাধ্যমে হয়। যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষক কিন্তু নেওয়া হয় না ইউনিভার্সিটি লেভেলে, ঠিক আছে। সিন্ডিকেটের মাধ্যমে কি করা হয়, টাকা পয়সা নিয়ে। এখন উনি যদি যোগ্যই না হন, উনি পড়াবেন কি করে? উনি তো পড়ান না, উনি খালি দুই একটা প্রশ্ন দেবে, এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখবো, ইম্পর্টেন্ট। 2-4টা আমরা যা করেছি, 2-4টা প্রশ্ন পরে পরীক্ষা দিয়েছি। এটাই কিন্তু ম্যাক্সিমাম সবার স্বীকার করেন আর না করেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির চিত্রই কিন্তু এইটা। দুই একজন স্যার আছেন ক্লাসে খুব ভালো পড়িয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম টিচার কি করেছেন, ইউনিভার্সিটি লাইফে পড়াননি। অনেকে তো ক্লাসেই আসেননি, পরীক্ষার আগে 1-2টা ক্লাস নিয়েছেন, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির চিত্র। এটা তো তাদের দোষ আছেই। আমরাও নিজেরা কি পড়ার চেষ্টা করিনি, গরজ করিনি, ঠিক আছে, শর্টকাটে 2টা পড়ে কি পরীক্ষা দিয়েছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এর কারণে কি হয়, যখন কেউ আমাদের কিছু সম্পর্কে প্রশ্ন করে, আমরা কিন্তু উত্তর দিতে পারি না, যে এই টেক্সটটা পড়ছি, সেই টেক্সটটা কি হবে, বা ভাইবা বোর্ডেও যদি একটু ডিপ কোশ্চেন করে, আমরা কিন্তু পারি না। হয়তো আমাদের ফেল করাবে না, ঠিক আছে, কিন্তু ওই যে হীনমন্যতায় আপনি ভুগবেন, ওই হীনমন্যতা আপনি ভাইবা বোর্ডে কোনোভাবেই কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন না। আপনি মনে হবেন যে ভাইবা বোর্ডে আপনি কবরের ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছেন, আপনার উপরে আস্তে আস্তে চাপ ভারী হচ্ছে, আপনি ফ্রি থাকতে পারবেন না, ঠিক আছে, আপনি কোনোভাবেই ফ্রি থাকতে পারবেন না। এই কারণেই আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করবেন রিটেন পরীক্ষা দিয়েই, ম্যাক্সিমামই, কিন্তু ম্যাক্সিমাম না, সবাই দেখবেন যে আপনারা ভালো করবেন, ঠিক আছে, সবাই ভালো করবেন। এই যে রিটেন পরীক্ষা দেওয়ার পরে আপনারা মানে ভাইবার জন্য আপনাদের নিজস্ব যে সিলেবাস আছে, ক্যাম্পাসে যে সিলেবাস ছিল, ওইগুলা নিয়ে আস্তে 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 কাজ শুরু করবেন, ঠিক আছে। আমিও চেষ্টা করবো আপনাদের জন্য কাজ শুরু করার, আমিও চেষ্টা করব, কিন্তু আপনারাও কি আপনাদের সিলেবাস নিয়ে ঘাটাঘাটি শুরু করবেন, ঠিক আছে। তো অনেক কথা হলো, এখন লেখাপড়ায় ফিরে যাই। তাহলে কোথায় ছিলাম? ইন দ্য পোয়েম টিনটান অ্যাবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রিপ্রেজেন্টস 3 স্টেজেস অফ থট, অর্থাৎ তার যে চিন্তাধারা, ঠিক আছে। এখানে 3 স্টেজ বলতে আমরা দেখবো যে বয়স স্টেজ আছে, তারপরে ইন্টেলেকচুয়াল স্টেজ আছে। এটা কিন্তু তার মানে ব্যক্তিগত জীবনের বেড়ে ওঠাকে বোঝাচ্ছে না। আমি ক্লিয়ার করে দিই, তার ব্যক্তিগত জীবনের যে ডেভেলপমেন্ট, মানে বেড়ে ওঠা, এই যে আমরা ছোট থাকি, ছোট থেকে বড় হই, সেটা উল্লেখ করছে না। এটা কি উল্লেখ করছে? স্টেজেস অফ থট। তার মানে তার চিন্তা চেতনা, তার কল্পনা যে স্টেজ, কোন বিষয়কে কেন্দ্র করে, নেচারকে কেন্দ্র করে তার চিন্তা ভাবনার যে 3টা স্টেজ, সেই সেই 3টা স্টেজ কি, সেই 3টা স্টেজ হচ্ছে ওয়াটসঅ্যাপ আমাদের সামনে তুলে ধরেছেন এই টিনটান অ্যাবি কবিতার মধ্যে। আজকে আমার গলাটাকে একটু ভারী শোনাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার গলা যে কথা একটু মানে ওই যে হয় না ফাটা সাইলেন্সার, মনে হচ্ছে একটু ভারী বের হচ্ছে। 3 স্টেজেস আর, তো যে 3 স্টেজ নিয়ে কথা বলা হয়েছে, সেই 3 স্টেজের মধ্যে হচ্ছে একটা হচ্ছে বয়স অর এনিম্যাল প্লেজার অফ নেচার। বয়স অর এনিম্যাল প্লেজার অফ নেচার, কি বলেন? লেখা ঝাপসা দেখাচ্ছে ক্লাস ভাই, লেখা কোনোভাবে ঝাপসা দেখার কথা না। কারণ আপনারা তো সৌভাগ্যবান, আপনারা 3 নম্বর ব্যাচ সৌভাগ্যবান, যে আপনাদের কি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।
অন্যদের ক্লাস নিয়েছি, জাস্ট পিডিএফ এর মাধ্যমে। আপনারা পাওয়ার পয়েন্টে ক্লাস নিচ্ছেন, এতটুক বোর্ডে কি এঁটে যেত, পুরো একটা পিডিএফ এঁটে যেত, আর আপনারা পাওয়ার পয়েন্টে ক্লাস করছেন। একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে কত সময় লাগে জানেন? আপনি যে ঘোলার কথা বলছেন, আপনার সিস্টেমে হয়তো সমস্যা আছে। বের হয়ে জুম আউট করে আবার জুম ইন করেন, দেখবেন যে হয়তো ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, কালকে অনেকগুলো ক্লাস ছিল, তারপরে আবার ঠান্ডা পানি খাইছি মনে হয়, এই কারণে যে গলার এই অবস্থা। আবার গা প্রচুর ঘামছে, এই কারণে মনে হয় গলাতে ঝামেলা হয়েছে। তাহলে এখানে একটা অদ্ভুত বিষয় হচ্ছে বয়স আর অ্যানিমাল প্লেজার অফ নেচার। আচ্ছা, বয়ের সাথে অ্যানিমালের কি সম্পর্ক? ঠিক আছে, এই জায়গাটা একটু অদ্ভুত লাগছে না? এই জায়গায় তো দর্শন, একজনের কাছে কি লাগবে আর আমার কাছে কি লাগবে, ঠিক আছে? তার চিন্তাধারায় কি ছিল, আমার চিন্তাধারায় কি, এইখানেই তো কি দর্শন। এই বিষয়টা পরে ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে প্রথম স্টেজটা ছিল বয়স অর এনিম্যাল প্লেজার, সেকেন্ড স্টেজ কি ফিজিক্যাল অর সেন্সুয়াল বিউটি অফ নেচার। ফিজিক্যাল অর সেন্সুয়াস। এখানে পাঁচটা আমাদের যে সেন্স আছে, পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যে কি বলি, যে কাজগুলো করি, এই যে যেমন হাত দিয়ে টাচ, তারপরে মুখ বা জিহ্বা দিয়ে যে টেস্টের, বা কান দিয়ে শোনা, নাক দিয়ে হচ্ছে নিঃশ্বাস বা ঘ্রাণ নেয়া, ঠিক আছে? এই যে আমাদের যে ফাইভ সেন্স আছে, এটা তো আমাদের শারীরিক একটা বিষয়, এই কারণে বলছে সেন্সুয়াস বা ফিজিক্যাল। আর পরেরটা কি বলছে, স্পিরিচুয়াল অর ইন্টেলেকচুয়াল বিউটি অফ নেচার। স্পিরিচুয়াল অর ইন্টেলেকচুয়াল, অর্থাৎ এই, হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম? স্পিরিচুয়াল অর ইন্টেলেকচুয়াল বিউটি, অর্থাৎ এই যে নেচারের যে আধ্যাত্মিক বা কি বলে বুদ্ধিদীপ্ত একটা সৌন্দর্য আছে, ঠিক আছে? আমাদের কাছে হয়তো লাগবে না, কারণ আমরা তার কবি না, ঠিক আছে? যে নেচারের মধ্যে আধ্যাত্মিক কি শক্তি আছে বা ইন্টেলেকচুয়াল কি পাওয়ার আছে, ঠিক আছে? এই বিষয়টা আমাদের মাথার উপরে, এই কারণেই বলছি যে দার্শনিক তত্ত্ব। তো যখন আলোচনা করব ডিটেলস এর পরে, প্যারা ধরে ধরে আলোচনা আছে, তখন আমরা কি ক্লিয়ার হব ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি দেখছি, ফার্স্ট স্টেজ, ইন দ্য ফার্স্ট স্টেজ অফ ওয়াটসওয়ার্থ বয়হুড, ঠিক আছে? ওয়াটসওয়ার্থ বয়হুড, হি এনজয়েড দ্য প্রেজেন্স অফ নেচার। অর্থাৎ তার যে ফার্স্ট স্টেজ হচ্ছে বয়হুড, এইখানে সে কি করেছে? এনজয়েড দ্য প্রেজেন্স অফ নেচার, অর্থাৎ যে প্রকৃতির যে কি উপস্থিতি, সেই উপস্থিতিকে তিনি খুব বেশি এনজয় করেছেন। ইন দিস স্টেজ দ্য ডেভেলপমেন্ট অফ ওয়াটসওয়ার্থ অ্যাটিটিউড টু নেচার, এই যে স্টেজ, এই স্টেজে নেচারের প্রতি তার যে মনোভাব, তার যে অ্যাটিটিউড, এই বিকাশ, ঠিক আছে? তার অ্যাটিটিউডের বিকাশ, ডেভেলপমেন্ট, ঠিক আছে, বিকাশ। অর্থাৎ এই যে ফার্স্ট স্টেজে ওয়াটসওয়ার্থের যে কি বলে প্রকৃতির প্রতি তার যে মনোভাবের যে বিকাশ, এটা চিহ্নিত করা হয় কিসের মাধ্যমে? ওয়াজ মার্কড বাই, চিহ্নিত করা হয় কিসের মাধ্যমে? আ সিম্পল ডিলাইট ইন ফ্রিডম অ্যান্ড দ্য ওপেন এয়ার। তার মানে ওই যে রবীন্দ্রসঙ্গীত আছে না, খোলা মাঠের হাওয়া, আমার খোলা হাওয়া, না এরকম একটা কি গান আছে না? তো ওই যে, তাহলে সেই যে খোলা হাওয়া, তারপরে সিম্পল ডিলাইট ইন ফ্রিডম, এখানে আবার অনেকের মনে হতে পারে যে ফ্রিডমের কি হইলো? এই যে উক্তি কয়টা পড়লে আর এই পরের লাইন পড়লে বোঝা যাবে যে ফ্রিডমের কি আছে। তো এই যে স্বাধীনতা এবং খোলা মাঠের হাওয়া, এই হাওয়ার দ্বারা কি ওয়াটসওয়ার্থের এই যে মনোভাব প্রভাবিত হয়েছে, ঠিক আছে, চিহ্নিত করা হয়েছে। ওয়াটসওয়ার্থ ফাউন্ড প্লেজার ইন রোমিং অ্যাবাউট ইন নেচার। ওয়াটসওয়ার্থ কি করেছেন? প্লেজার খুঁজে পেয়েছেন কোথায়? রোমিং অ্যাবাউট ইন নেচার। অর্থাৎ রোমিং মানে কি? রোমিং মানে ঘুরে বেড়ানো। প্রকৃতির মধ্যে যে তিনি ঘুরে বেরিয়েছেন, হেঁটে বেরিয়েছেন, এই যে তার স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে, প্রকৃতির মধ্যে যেখানে খুশি তিনি সেখানে ঘুরে বেরিয়েছেন, এখানে কি বলা হচ্ছে? এই বিষয়টাকেই বলা হচ্ছে যে এই যে তার রোমিং এর মাধ্যমে তিনি কি প্লেজার খুঁজে পেয়েছেন।
সজল দাস, ভালো আছি ভাই। লাইক আ ডিয়ার, এখানে কবি নিজেকে কি হিসেবে দেখিয়েছেন? ডিয়ার অর এই যে রো, ঠিক আছে, হরিণ বা হরিণী হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছেন, ঠিক আছে। এই কারণে দেখেন বলা হচ্ছে যে বয়স অর অ্যানিমাল প্লেজার। এখন ক্লিয়ার তো যে ফার্স্ট স্টেজকে কেন বয়স এবং অ্যানিমাল প্লেজার বলা হচ্ছে? যে মানুষের ফার্স্ট স্টেজ কোনটা হয়? এই যে ছোট থেকেই হোক, মানুষের ছোট থেকেই তো কি, মানুষের জীবনের প্রথম স্টেজ কি? জন্মের পরেই কি ফার্স্ট স্টেজ হচ্ছে বয়হুড, ছোটকাল, তারপরে কি প্রাপ্তবয়স্ক কাল, আর বৃদ্ধকাল, তাই তো? তিনটা স্টেজ না? কিন্তু এই স্টেজের সাথে এই স্টেজগুলোর কিন্তু মিল নেই, কবির এই স্টেজগুলোর মিল নাই। তো ফার্স্ট স্টেজ একটা মানুষের ফার্স্ট স্টেজ কিন্তু বয়হুড, সেই কারণে এখানে বয়হুডের কথা বলেছিল, অথবা কি বলেছিল, এই যে এনিম্যাল এনিম্যাল প্লেজার। তাহলে এনিম্যাল প্লেজার কেন বলা হচ্ছে? কারণ এই যে কবি কি করেছেন, প্রকৃতিতে স্বাধীনভাবে ঘুরিয়ে বেরিয়েছেন, ঠিক যেন বন্য প্রাণীর মতো, বন্য প্রাণীর মতো, লাইকা রো। তারপরে কি বলা হচ্ছে, তিনি নিজেকে হরিণ হিসেবে কল্পনা করেছেন, যে বনের প্রাণী, বনের প্রাণী একদম বাঁধন হারা, হারে রে 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 আমায় ছেড়ে দেরে দেরে। এটা তো টেকনিক্যাল বিষয় সজল দাস। ক্লাস রেজুলেশন 480, না হচ্ছে 720 হবে। এটা তো ভাই সার্ভিস থেকে দেখেন, ঠিক আছে। এগুলো আমি ভাই বুঝি না খুব বেশি, এগুলা আমি বুঝি না, ঠিক আছে। বিবেচনা, আমার বিবেচনার নাই কিছু এখানে, আমি বলে দেখব যে হচ্ছে রেজুলেশন বাড়ানো যায় কিনা, এটাই আমি ইনশাল্লাহ ট্রাই করব বলে দেখার জন্য। তাইলে স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছেন কিসের মতো? হরিণের মতো, ঠিক আছে। হি রোমড অ্যাবাউট ওভার দ্য মাউন্টেন, কোথায় কোথায় ঘুরেছেন? ঘুরে বেরিয়েছেন হচ্ছে ওভার দ্য মাউন্টেন্স, তারপরে কোথায়? বাই দ্য সাইড অফ ডিপ রিভার্স, অর্থাৎ নদীর তটে, নদীর তটে হারিয়ে বেরিয়েছেন। তারপরে, তারপরে এই যে ওভার দ্য মাউন্টেন্স, মাউন্টেনের উপর, তাই তো। অ্যালং দ্য লোনলি স্ট্রিমস, স্ট্রিম বলতে আমরা কি বোঝাই? স্ট্রিম বলতে আহ সহজ কথায় যদি বলি, যারা বান্দরবান গেছেন তারা জানবেন, ঠিক আছে। বান্দরবানের গহীনে কিছু জায়গা আছে একদম, আমরা জানি যে বান্দরবানের মানে বাংলাদেশের সর্বপূর্বের ইউনিয়ন কোনটি বা স্থান? আখানিটং, ঠিক আছে। আখানিটং, থানচির, থানচির এই দিকে, ঠিক আছে। আর উপজেলা হচ্ছে থানচি। ভাগ্যক্রমে, শুধু ট্যুরের কথা বলতে ইচ্ছা লাগে, ঠিক আছে, ট্যুরের কথা উঠলে আর থামতে মন চায় না। ভাগ্যক্রমে সেখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, ঠিক আছে। উপজাতিদের সাথে থাকার সৌভাগ্য হয়েছে 3 দিন। তো বিশাল বিশাল পাহাড় পায়ে পাড়ি দেওয়ার সৌভাগ্য হয়েছে, যেখানে সভ্যতার কোনো স্থান নাই, ঠিক আছে। আমরা যখন গিয়েছিলাম তখন, এখন তো অনেক কিছু। তো দেখা যাচ্ছে এইখানে, দেখা যায় পাহাড় থেকে ঝর্ণা, না ঠিক, এই যে ঝর্ণা পড়ে, তারপরে সমতল দিয়েই, ঠিক আছে, সমতলেই ছোট ছোট, মানে কি বলে, খালের থেকেও ছোট, মানে খাল তো খনন করা হয়, কিন্তু এটা প্রাকৃতিক ভাবেই চলে আসছে, যে এই যে পানির একটা প্রস্রবণ, এটা চলে আসছে, এটারে ঝিরি বলে, ঝিরি পথ বা ঝিরি। এই ঝিরি পথ বা এই ঝিরিকেই কিন্তু এই যে স্ট্রিম বলা হয়, অর্থাৎ পানির প্রবাহ, পানির প্রবাহ, ঠিক আছে। তো কোথায় কোথায় আমরা দেখেছি আমাদের কবিকে ঘুরে বেড়াতে? সেটা হচ্ছে ওভার দ্য মাউন্টেন, বাই দ্য সাইড অফ দ্য ডিপ রিভার, অ্যান্ড অ্যালং দ্য কি লোনলি স্ট্রিমস। লোনলি স্ট্রিম কেন? লোনলি স্ট্রিম, আচ্ছা। হি ডিসক্রাইবস হিজ রোমিং ইন নেচার অ্যাজ গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্ট। যে কথাটা আমি বারবার বলছিলাম, যে তার বর্ণনায় কি উঠে এসেছে, এই যে এই ঘুরে বেড়ানো স্বাধীনভাবে, প্রকৃতির মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, অ্যাজ গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্ট, অর্থাৎ নিজের
আবাসস্থলে আপনি যেরকম কি বলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন স্বাধীনতার সাথে, ঠিক আছে? স্বাধীনতার সাথে এই লিটারেচার পড়াইতে গেলে অনেক কথা উঠে আসে, এই সংক্ষেপে মানে ক্লাস ক্লাস করানো ঝামেলা। যেমন আপনার গ্রামে বা আপনার নিজের যে আবাসস্থল, সেখানে আপনার একটা স্বাধীনতা আছে না, একটা আহ, বুকে বল আছে না, আপনার ভিতরে একটা মানে ফুরফুরে একটা ভাব কাজ করে না যে আমি মাথা উঁচু করে আছি, মাথা উঁচু করে বাঁচতেছি, ঠিক আছে? এই যে কি বলে প্রকৃতিতে, তার মানে কি ওইটা আপনার আবাসস্থল, আপনার চেনা জায়গা। প্রকৃতিতে একটা প্রাণী সে কিন্তু স্বাধীনভাবে বাস করে, ঠিক আছে? তার কিন্তু কোনো ভয় নেই, মানে আনন্দের সাথে মাথা উঁচু করে স্বাধীন পুরো। তো কবি এইখানে প্রকৃতিকেই নিজের বাসস্থল হিসেবে মনে করেছেন, আবাসস্থল। সে স্বাধীনভাবে ঘুরেছেন, ঠিক যেন অ্যানিম্যালের মতো। এই যে অ্যানিম্যালের যেমন প্লেজার, এই যে স্বাধীনভাবে স্বাধীনভাবে চলাই, প্রত্যেকেই স্বাধীনতা চাই, সে মানুষ হোক আর অ্যানিম্যাল হোক। সেই স্বাধীনতা বা সেই স্বাধীনতার সুখটা কিন্তু তিনি অনুভব করেছেন। হি ওয়ান্ডার্ড অ্যাবাউট হোয়ার এভার নেচার টট হিম, অর্থাৎ তিনি সেখানেই ঘুরে বেরিয়েছেন যেখানেই তিনি কি প্রকৃতি থেকে কিছু শিখতে পেয়েছেন। বাংলাদেশে আরো কিছু স্থান দেখা বাকি আছে, অবশ্য ভালো লাগে, অনেক জায়গায় একাধিকবার গেলে ভালো লাগে। এইসব দেখা শেষে ভারতে যাওয়ার ইচ্ছা। তারপর কি আছে, লাইনগুলো সহজ, আমি খুব বেশি আর ব্যাখ্যা করছি না, কারণ এই ব্যাখ্যা সেম এইখানেই আছে। লাইক আরো আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স বাই দ্য সাইডস অফ ডিপ রিভার্স অ্যান্ড দ্য লোনলি স্ট্রিমস হোয়ার এভার নেচার লেড, ঠিক আছে? এ কিন্তু বর্ণনা করেই দিয়েছি, সে কারণে আর খুব বেশি বললাম না। তারপরে কি আছে, ইন দা সেকেন্ড স্টেজ ওয়ার্ডসওয়ার্থ রিলেশনশিপ অ্যান্ড লাভ ফর নেচার ওয়ার পিওরলি ফিজিক্যাল, অর্থাৎ এটা কি ছিল, ফিজিক্যাল স্টেজ ছিল, তাই তো? ফিজিক্যাল আর সেন্সুয়াস স্টেজ। বলা হচ্ছে যে রিলেশনশিপ হোয়াটসঅ্যাপের রিলেশনশিপ এবং প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, এটা কি পিওরলি ফিজিক্যাল। এই ফিজিক্যাল থেকে আবার অন্য খারাপ কিছু ধারণা করে নিবেন না, ঠিক আছে? কারণ ফিজিক্যাল বলতে বোঝানো হচ্ছে যে সেন্সুয়াস, পাঁচটা সেন্সের কথা বললাম, এটা তো ফিজিক্যাল সম্পর্কিতই, ঠিক আছে? এই ফিজিক্যাল এখানে, ঠিক আছে? নেচার নাও অ্যাপিল চিফলি সেন্সুয়াস বিউটি টু হিম, তার মানে এই স্টেজে এসে দেখা যাচ্ছে যে নেচার তার কাছে কি, এই যে নেচারের যে একটা সংবেদনশীলতা আছে, ঠিক আছে, সংবেদনশীল একটা সৌন্দর্য আছে। তো এটা তার কাছে প্রধানত সংবেদনশীল সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে হচ্ছে। সংবেদনশীল সৌন্দর্যতা কি, সংবেদনশীলতা হচ্ছে এই সেন্সুয়াসকে কি সংবেদনশীলতা বলা হয়। তাহলে আমরা দেখি, হি ফেল্ট প্লেজার ইন ওয়াচিং দ্য কালার অফ নেচার, তাহলে এই যে চোখের মাধ্যমে সে কি কালার দেখছে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করছে। স্মেলিং দ্য ফ্র্যাগ্রেন্স অফ নেচার, নাক দিয়ে কি করছে, তাহলে সেন্সুয়াস কি, সেন্সুয়াস বিউটি উঠে আসছে, তাই তো? টাচিং দ্য অবজেক্ট অফ নেচার অ্যান্ড হিয়ারিং দ্য সাউন্ড অফ নেচার, তাহলে এই প্রত্যেকটাই কিন্তু কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। তারপরে বলা হয়েছে দ্য কালার অ্যান্ড শেপ অফ মাউন্টেন্স অ্যান্ড উড টু হিম ওয়ার অ্যান অ্যাট্রাকশন, অর্থাৎ এই যে কিসের কালার, কালার এবং শেপ, কিসের কথা বলা হয়েছে, এই যে মাউন্টেনের কালার এবং শেপ, এবং আবার কি বলা হয়েছে উড, ঠিক আছে, গাছ গাছালি বা হচ্ছে ফরেস্ট, যেটাই বলি না কেন, এদের কালার এবং শেপ কি করেছে, ওয়ার অ্যান অ্যাট্রাকশন, তার কাছে অ্যাট্রাকটিভ একটা অবজেক্ট ছিল, ঠিক আছে? তারপরে দেখছি অ্যাজ ওয়াটর সেড হান্টেড মি হাউন্টেড মি লাইক আ প্যাশন দ্য টল রক্স, এখানে রক্স কিন্তু পাহাড়, ঠিক আছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ডিপ অ্যান্ড গ্লুমি উড, ঠিক আছে? গ্লুমি মানে আমরা সচরাচর জানি বিষণ্ণ, কিন্তু গ্লুমি দিয়ে কিন্তু অন্ধকারও বোঝায়, গ্লুমি দিয়ে কিন্তু অন্ধকারও বোঝায়। দেয়ার কালার্স অ্যান্ড ফর্মস ওয়ার দেন মি অ্যান অ্যাপিটাইট, আবার অ্যাপিটাইট দিয়ে আমরা কি বুঝি, অ্যাপিটাইট দিয়ে কিন্তু আমরা বুঝি ক্ষুধা, ঠিক আছে?
তো অ্যাপিটাইট আকর্ষণ হয়। তাহলে যে কথাগুলো এখানে বলা হয়েছে শেষের দিকে, যে এই যে মাউন্টেন্স এর কালার শেপ, তারপরে বন, ঠিক আছে, বন বা গাছগাছালির যে শেপ কালার, এবং এই যে গ্লুমি যে পরিবেশ বা অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশের কথা বলা হয়েছে, এগুলো কি কবির কাছে অ্যাপিটাইট ফিল করে বা অ্যাট্রাকশন দেয় কবিকে। তারপরে কি আছে থার্ড স্টেজ, তাই তো, এটা আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়। ওয়ার্ডসওয়ার্থ লাভ ফর নেচার আলটিমেটলি বিকাম স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন দা থার্ড স্টেজ। অর্থাৎ প্রকৃতির প্রতি তার যে প্রেম, প্রকৃতি প্রেম, এটা থার্ড স্টেজে বা শেষ স্টেজে এসে কিসে পরিণত হয়েছে, আধ্যাত্মিকতা এবং বুদ্ধিদীপ্ত একটা বিষয় অবজেক্টে পরিণত হয়েছে। হি হ্যাড সিন সাফারিং অফ ম্যানকাইন্ড he had seen the suffering of mankind and heard the sad music of humanity। অর্থাৎ এখানে কেন বলা হচ্ছে যে তিনি মানুষের সাফারিং কে কি অবজার্ভ করেছেন, কারণ তিনি তো ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা কি প্রভাবিত ছিলেন। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় তিনি কিন্তু এগুলো কাছ থেকে দেখেছেন। অ্যান্ড দ্য স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, তার মানে হিউম্যানিটির কি একটা স্যাড মিউজিক আছে। তার মানে এই যে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে মানব কষ্ট, মানুষের যে সাফারিং এবং যে কষ্টের যে কি বলে, এই যে মানে বেদনার মধ্যেও যে এক ধরনের কি আছে, মানে অন্যের কষ্ট দেখার মধ্যে নিজের মধ্যেও আবার কি কষ্টের একটা সঞ্চার হয়, ঠিক আছে। এই বিষয়গুলো খুব ভালোভাবে খুব ভালোভাবে কি করেছেন, কবি অবজার্ভ করেছেন, ঠিক আছে। তার আত্মাতে, তার সোল দিয়ে খুব ভালো মতো তিনি কি এই বিষয়গুলো অবজার্ভ করেছেন। নাও হি বিকেম থটফুল, এবং এই বিষয়গুলোই তাকে চিন্তার খোরাক জুগিয়েছে, চিন্তাবাদী করেছে, ঠিক আছে। দেয়ারফর হি ওয়াজ ফিল্ড উইথ ডিপ থটস হোয়েন হি লুকড অ্যাট নেচার। এই কারণেই তিনি কি বলেছেন যে নেচারের হিলিং পাওয়ার আছে, নেচারের কি আছে, একটা হিলিং পাওয়ার আছে। এই জন্য তিনি যে এই যে তার যে ডিপ থট, যে কোনো কষ্ট দুঃখ কষ্টে কি ডিরেক্ট প্রকৃতিতে ফিরে যাও, প্রকৃতির মধ্যে হিলিং পাওয়ার আছে। Therefore he was filled with deep thoughts when he looked at nature। অর্থাৎ যখনই তিনি প্রকৃতির মাঝে কি বিরাজমান হতেন, তখনই তিনি মানে গভীর চিন্তায় মগ্ন হয়ে যেতেন, ডিপ থটে মগ্ন হয়ে যেতেন। হি ফাউন্ড আ ডিপ মিনিং অ্যান্ড হিডেন সিগনিফিকেন্স ইন নেচার। কারণ তার কাছে কি ছিল, নেচারই কিন্তু সব ছিল, কারণ তিনি ছিলেন প্রকৃত পূজারী। তিনি ছিলেন প্রকৃতি পূজারী। প্রকৃতির মধ্যে তিনি ঈশ্বরকে দেখতেন, প্রকৃতির মধ্যে তিনি ঈশ্বরকে দেখতেন। সো দ্য পোয়েট রাইটলি সেস এ মোশন অ্যান্ড স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস, অল অবজেক্ট অফ অল থট অ্যান্ড রোলস থ্রু অল থিংস। এই উক্তিগুলোর মাধ্যমে মানে দার্শনিকতার চরম পর্যায়ে বোঝানো হয়েছে। এই উক্তি দিয়ে বোঝানো হচ্ছে যে পৃথিবীতে সরি মানুষের সাথে প্রকৃতির একটা কানেকশন, এবং পুরো ইউনিভার্সে পুরো ইউনিভার্সের মধ্যে যে প্রকৃতি বিদ্যমান, সেই বিদ্যমান প্রকৃতির মধ্যেও কি ইন্টার কানেকশন আছে, মানুষের সাথে তো কানেকশন আছেই, এবং পুরো প্রকৃতির মধ্যেও কি পুরো বিশ্বের প্রকৃতির মধ্যে একটা ইন্টার কানেকশন আছে। তাহলে এই ইন্টার কানেকশনটাই কিন্তু এখানে বলা হয়েছে, এই যে পুরো ইউনিভার্সের যে প্রকৃতি, এই প্রকৃতি কিন্তু একটি চিন্তাবাদী বা একটা চিন্তাশীল প্রাণী দ্বারা বা একটা চিন্তাশীল স্পিরিট দ্বারা কি পরিচালিত হচ্ছে। শুনতে একটু মানে কেমন লাগছে বা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে পুরো বিশ্বের যে প্রকৃতি বিদ্যমান, আমাদের চারপাশে যে প্রকৃতি, এদের মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে। তো এই টোটাল যে নেচার, এই নেচার কিন্তু কি একটা চিন্তাশীল একটা কি বলে প্রাণী বলি বা স্পিরিট বলি, এই স্পিরিট দ্বারা বা একটা মোশন বলি, এটা দ্বারা কি
পরিচালিত। এই যে বলা হচ্ছে এমোশন অ্যান্ড স্পিরিট, ঠিক আছে, এই স্পিরিট দ্বারা পরিচালিত হতে পারে। সেই স্পিরিটটা হচ্ছে, যে স্পিরিট দ্বারা পরিচালিত সেটা সৃষ্টিকর্তা বা প্রকৃতি নিজেই, ঠিক আছে। Thus, in the third stage, Wordsworth was pantheist, যে কথাটা বললাম। প্যানথেইস্ট কি? সর্বেশ্বরবাদী, মানে সবখানেই কি সৃষ্টিকর্তাকে খুঁজে পান, সব সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান, অর্থাৎ স্পেশালি প্রকৃতির মাঝে, প্রকৃতিতেই কি সৃষ্টিকর্তা বিদ্যমান। Thus, in the third stage, Wordsworth was pantheist who believed in spiritual communication between man and nature. So Wordsworth advises his sister Dorothy to cultivate friendship with nature because nature never betrays. এই কবিতার প্রথমে যেভাবে শুরু হয় সেটা হচ্ছে কবি তার বোন, এই যে এটা আসল বোন হোক আর নকল বোন হোক সেটা পরের কথা, তার বোন ডরোথিকে কি করছেন, প্রকৃতির বিভিন্ন কি ম্যাটেরিয়ালস বা প্রকৃতি সম্পর্কে বিভিন্ন জ্ঞান বা ধারণা দিচ্ছেন। তো তিনি এইখানে বলেছেন যে কি অ্যাডভাইস দিয়েছেন তার সিস্টার ডরথিকে, যে কাল্টিভেট ফ্রেন্ডশিপ। কাল্টিভেট মানে কি? চাষাবাদ করা। কাল্টিভেট মানে হচ্ছে চাষাবাদ করা। তো ফ্রেন্ডশিপকে কাল্টিভেট করার কথা বলা হয়েছে, মানে কি বলে, রিলেশনশিপ ক্রিকেটের কথা বলা হয়েছে, ঠিক আছে। যে তুমি নেচারের সাথে কি করো, তোমার সোলটাকে কানেক্ট করো, রিলেশনশিপ ক্রিয়েট করো, কারণ নেচার কখনোই তোমার সাথে কি বিট্রে করবে না। As Wordsworth remarks, nature never did betray the heart that loved her. কালজয়ী একটা কি বলে কোটেশনস। তারপরে কি আছে 8 নম্বরে? 8 নম্বরে আছে হচ্ছে সহজ কথায় রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার। আবার যদি বলা যায় পোয়েট অফ নেচার, ঠিক আছে, পোয়েট অফ নেচার যেটাই বলি না কেন একই। Write an essay on Wordsworth's special relationship with nature and show how both man and the poet found equal nourishment in nature. তারপরে দেয়া আছে how does Wordsworth portray the bond between man and nature. আবার দেয়া আছে হচ্ছে Wordsworth ranges as a poet on nature. আবার আছে, এটা 2017 সালে কিন্তু এসেছিল, দেখেন, ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ ট্রিটমেন্ট অফ নেচার। আবার যদি বলে ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার হিসেবে দেখান, ঠিক আছে, ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার হিসেবে দেখান, একই কথা। ইন্ট্রোডাকশন পার্টে কি আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার, এখানে একটা কমা হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। তাহলে ওয়ার্ডসওয়ার্থকে কি বলা হচ্ছে? পায়োনিয়ার বলা হচ্ছে, তাই তো, অগ্রদূত। ইংরেজি সাহিত্যে যে রোমান্টিসিজম আছে সেই রোমান্টিসিজমের অগ্রদূত বলা হচ্ছে কাকে? ওয়ার্ডসওয়ার্থকে। হ্যাজ আ ফুল ফ্লেজড ভিউ নেচার। তাহলে ওয়ার্ডসওয়ার্থের কি আছে? ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ আ ফুল ফ্লেজড ভিউ ইন নেচার। ফুল ফ্লেজড কি? ফুল ফ্লেজ হচ্ছে পূর্ণাঙ্গ, বা যদি বলি ফুল ফ্লেজড ভিউ তার মানে পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি আছে তার কাছে, ঠিক আছে, কিসের প্রতি? নেচারের প্রতি। তাহলে আমরা মাঝের অংশটুকু বাদ দিই, ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ আ ফুল ফ্লেজ ভিউ অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থের কি নেচারের প্রতি একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি বা পূর্ণাঙ্গ দৃষ্টি আছে। হি ইজ দ্য prophet of nature. He exposes the internal soul of nature in his poem. তাহলে ইন্টারনাল সোল, প্রকৃতির, তার সোল না কিন্তু প্রকৃতির, প্রকৃতির যে ইন্টারনাল সোল, সেই ইন্টারনাল সোলকে তিনি কি করেছেন? রিভিল করেছেন এই কবিতার মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি? যে প্রকৃতিরও কি অন্তরাত্মা আছে,
মানুষেরও অন্তরাত্মা আছে, প্রকৃতির মধ্যেও কি অন্তরাত্মা আছে। হি হ্যাজ এস্টাবলিশড এ জিএলাস, জেলাস না কিন্তু, ঠিক আছে, জিএল আর এই যে জিএল থেকে জেলাস, জেলাস ইমোশনাল কর্ডিয়াল স্পিরিচুয়াল ইন্ডিভিজুয়াল বন্ড বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তাহলে তিনি কি করেছেন, স্থাপন করেছেন, কি স্থাপন করেছেন, এই যে মানুষ এবং নেচারের মধ্যে যে একটা বন্ড, সেই বন্ডটাকে তিনি ইস্টাবলিশ করেছেন। এবং সেই বন্ডটা কেমন, সেই বন্ডটা হচ্ছে জেলাস, ঠিক আছে। এখানে কিন্তু যে নাই, ঠিক আছে, যে নাই, এইটার এটা কিন্তু আলাদা, ঠিক আছে। বারবার একটা কথা বলছি, এটা আবার হিংসা মনে করেন না, এটা হচ্ছে জিএল। কি জিএল হচ্ছে এনার্জি বা এনার্জেটিক কিছু বোঝায়, জেলাস মানে উদ্দীপনাপূর্ণ, উৎসাহমূলক, ঠিক আছে। তাহলে প্রকৃতির সাথে তার এই সম্পর্কটা হচ্ছে কি উদ্দীপনামূলক, আন্তরিক, খুব কি মধুর, আধ্যাত্মিক, যাই বলি না কেন বলে শেষ করা যাবে না, তাই তো। His love of nature is perhaps truer, more sincere, and more loving than that of any other poets. তাইলে বলা হচ্ছে যে এই যে তার প্রকৃতির প্রতি ভালোবাসা, এটা কি সম্ভবত একদম খাঁটি বা পিওর, এবং প্রকৃতি সম্পর্কে তার ভালোবাসা অন্যান্যদের থেকে কি আর খুব বেশি আন্তরিক। অন্যান্য যেসব পোয়েটস আছেন রোমান্টিক এজের, প্রকৃতি নিয়ে যারা লিখেছেন, প্রকৃতির প্রতি যাদের ভালোবাসা আছে, তাদের থেকেও কি আন্তরিক। কারণ তিনি কি, তিনি প্রকৃতিতেই ঈশ্বর খুঁজে পান, প্রকৃতিতেই ঈশ্বর খুঁজে পান। হি হ্যাড আ কমপ্লিট ফিলোসফি অফ নেচার, হি হ্যাড আ কমপ্লিট ফিলোসফি অফ নেচার। তার কি আছেন, প্রকৃতির প্রতি তার কি আছেন, একটি পূর্ণাঙ্গ দর্শন বা জীবন দর্শন আছেন। তারপরে বলা হচ্ছে দ্য পোয়েম টিনটান অ্যাবি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আর কোনো স্পেসিফিক পোয়েমের কিন্তু রেফারেন্স দেওয়া হয়নি, আগেরটাই কিন্তু বলা হয়েছিল টিনটান অ্যাবি থেকে। তো এখানে আমরা 2-3টা পোয়েম থেকে কিন্তু লিখতে পারি, বা শুধু যদি মনে করি যে একটা পোয়েম থেকে আমরা দেখাইতে পারবো তার হচ্ছে কি কি বলে প্রকৃতি প্রেম আমরা দেখাইতে পারবো, সেটাও দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যেহেতু স্পেসিফিক কোনো কবিতার কথা বলেনি, একাধিক দেখাইলে ভালো হয়। The poem Tintin Abbey establishes the relationship between man and nature. Nature makes a permanent impression on human heart. তাহলে নেচারের মধ্যে কি পাওয়ার আছে যে সে মানুষের হৃদয়ে একটি চিরস্থায়ী কি প্রভাবের জন্ম দিতে পারে। মানুষের হৃদয়ে কি চিরস্থায়ী যে প্রভাব, নেচারের যে চিরস্থায়ী যে প্রভাব, সেই চিরস্থায়ী প্রভাব কি মানুষের মধ্যে, মানুষের হার্টে গেঁথে দিতে পারে। The sweet memories of nature fill human heart with heavenly pleasure and console him console him in times of sorrow and suffering. তাহলে প্রথম অংশে কি বলছে, দ্য সুইট মেমোরিজ অফ নেচার, অর্থাৎ পরিবেশ সম্পর্কে যে সুইট মেমোরি গুলো আছে, যে সুন্দর স্মৃতিগুলো আছে, যেগুলো আমরা অবসরে বা ওই জাতীয় কথা মনে উঠলে স্মৃতিচারণ করি, ঠিক আছে, এইগুলো মানুষের হৃদয়কে কি পরিপূর্ণ করে কিসের মাধ্যমে, হ্যাভেনলি প্লেজার। কি যে মজা, হাড়টা তখন তুলা তুলা হয়ে যায়। আমার মাঝে মাঝে হয়, যদিও আমার প্রকৃতির প্রতি এত প্রেম নেই, ট্যুরের প্রতি প্রেম আছে, প্রকৃতির প্রতি কিন্তু এত প্রেম নেই। কিন্তু যেসব জিনিস আমি দেখে আসছি, ঠিক আছে, মানে আমি তো জীবনে কোনোদিন এসব দেখিনি, যেসব জিনিস আমি নিজ চোখে দেখে আসছি, তো আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। এবং খুব বেশি করে ওই দিনগুলোরে মিস হয়, যে না আসলে এই যে প্রকৃতির মধ্যে আছে, কিছু না কিছু আছে। এই যে সাপোজ আমরা ফোনের স্ক্রিনে কাশ্মীর দেখি, ঠিক আছে, কাশ্মীরের ওই বরফ, এই যে ওই পাইন গাছ, ডাল লেক, এই যে বিষয়গুলো দেখি, চিন্তা করেন এই দেখে এত ভালো লাগে, যে সামনাসামনি নিজের চোখে, নিজের স্বচক্ষে দেখলে না কত ভালো লাগবে, মানে এ কি বলে যায়, বিয়ন্ড থিঙ্কিং, মানে চিন্তার বাহিরে একদম। তো অতটা সৌভাগ্য হয়নি, কিন্তু দেশের মধ্যেই সে কারণে বান্দরবান জেলাটাকে আমার খুব ভালো লাগে। মানে বান্দরবানের কোনো ভাই আছেন নাকি, বা পার্বত্য এলাকার, পার্বত্য সব এলাকাই সুন্দর, কিন্তু বেস্ট বাংলাদেশের ভিতরে যদি এক টুকরো স্বর্গ থাকে
সেটা হচ্ছে বান্দরবান, যদিও আমরা নষ্ট করে ফেলছি সেটাকে দিন দিন। তাইলে বলা হচ্ছে এই যে হ্যাভেনলি প্লেজার প্রদান করে, ঠিক আছে, এবং তাকে কি শুধু একটা জিনিসই না, প্লেজারই দেয় না, তাকে সান্ত্বনাও দেয়। যখন কিনা কারোর মন খারাপ থাকে, বা পোয়েটসেরই তাদেরই মন খারাপ থাকে, এই মন খারাপের সময় তাদের কি সান্ত্বনাও দেয়। Even temporary separation from nature does not weaken its effect on mind. টেম্পোরারি সেপারেশনের কথা বলা হচ্ছে যে প্রকৃতির কাছে থেকে যদি কারোর টেম্পোরারি সেপারেশন হয়, এই সেপারেশন কি করে না, ডাজ নট উইকেন, অর্থাৎ মানুষের প্রতি প্রকৃতির যে প্রভাব, এই প্রভাবকে কিন্তু খুব বেশি উইক করতে পারে না। যেমন আমাকে দিয়েই বোঝাচ্ছি, বারবার আমার কথা বলছি, ঠিক আছে, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, বিরক্ত হেন না ভাই, প্রাসঙ্গিক কথাই। যে এই যে প্রকৃতির এই যে প্রভাব, ঠিক আছে, মানে যাদের সাথে হয়েছে তারা বুঝবেন, যাদের সাথে হয়েছে এই অভিজ্ঞতা তারা বুঝবেন। বলছে ডাজ নট উইকেন, মানে এক প্রকার মেমোরি, বা এই যে প্রভাবের কথা বলা হয়েছে ইটস ইফেক্ট। ইফেক্ট বলতে কি, ইফেক্ট বলতে মেমোরিকেই বোঝানো হচ্ছে যে যে প্রকৃতির মধ্যে যে আনন্দ আছে, সৌন্দর্য আছে, বেসিক্যালি সৌন্দর্য, ঠিক আছে, এই সৌন্দর্য কিন্তু এর থেকে আপনি যদি সেপারেট হন আপনার খুব মিস হবে। কিন্তু এর যে জৌলুস, মানে ওর কথাটাকে কিন্তু আপনার মন থেকে টোটালি কি করতে পারবে না, মুছে দিতে পারবে না। ডাজ নট উইকেন, মানে এই যে প্রকৃতির যে স্মৃতি, প্রকৃতির যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু আপনার হার্ট থেকে কিন্তু কি হয়ে যাবে না, চলে যাবে না। যেমন আপনাদের অনেক কথা এখন বলতে পারি, কিন্তু একটা সিনারিওর কথা চিন্তা করেন যে আমি আমি যখন বান্দরবান ট্যুর করেছি, ওই যে বললাম যে দুর্গম এলাকায় গিয়েছিলাম, তো দুর্গম এলাকায় যাওয়ার জন্য সাঙ্গু যে নদী, সাঙ্গু নদীর একটা শাখা আছে, তো ওইটা একদম ডিরেক্ট পাহাড় থেকে নেমে আসছে, ঠিক আছে, পাহাড় থেকে নেমে এসছে। তো পাহাড়ের উল্টা দিকে, ওই নদীর উল্টা দিকে যাইতে হয়, পানি কিন্তু সর্বোচ্চ 1-1.5 হাত মতো গভীর, অনেক অনেক জায়গায় একটু বেশি গভীর আছে, কিন্তু সচরাচর 1-1.5 হাত মতো গভীর পাথরে নদী, ঠিক আছে, জায়গায় জায়গায় পাথর। তো এই নদীর ভিতর দিয়ে চিকন কিছু নৌকা আছে, যা পাশাপাশি একজনই বসা যায়, সামনে সামনে মোট 5 জন, এবং একদম সামনে একজন হেল্পার থাকেন, একদম পিছনে যে নৌকা চালক, যেহেতু স্পিড বোর্ডের মতো ওই ইঞ্জিনের নৌকা, এইটা থাকেন, এইটা দিয়ে যাইতে হয়। তো যখন আপনি যাচ্ছেন, এই যে ছোট একটা পাহাড়ি নদী, প্রচুর স্রোত, এই স্রোতের ধাক্কায় এই পানি ছিটে এসে আপনার গায়ে লাগছে, মুখে লাগছে, মানে কি একটা থ্রিলিং বিষয়। আমি এখন হ্যাঁ ওটা গিয়েছি। তারপরে চিন্তা করুন, দুই পাশ দিয়ে পাথুরে পাহাড়, এবং অসংখ্য অসংখ্য গাছ, যার ভিতর থেকে লাখ লাখ পাখি কিচমিচ করে ডাকছে। মানে কোনো ফোন নাই, কোনো নেট নাই, কোনো কি সভ্যতা নাই, জাস্ট আপনি আর প্রকৃতি। এবার চিন্তা করেন, আর দেখতেছেন যদি কিছু মানুষও দেখতেছেন, একদম সরল সহজ মানুষ, সরল সহজ মানুষ, যারা উপজাতি তারা কিন্তু ম্যাক্সিমামই খুব মানে সরল সহজ হয়। আমাদের এখানেও আমাদের এখানেও কয়েকজন স্টাফ আছেন, কি বলে, রাঙামাটি খাগড়াছড়ির, ওদেরও দেখি মানে খুবই লাজুক টাইপের হয়, এবং আহ, সৎ সৎ বলা যায়, তারপরে কি বলা যায়, কর্মঠ, সব দিক থেকেই ওরা কিন্তু ভালো। কিন্তু এই যে আমরা বারবার আমাদের এই যাওয়ার কারণে ওদের কি হচ্ছে, ওরাও আস্তে আস্তে আমাদের এই কালচার, বাঙালি যেই জায়গায় যাবে, ঠিক আছে, সেই জায়গায় এই যে ন্যাস্টিক যে পরিবেশ এটা তৈরি করবে, এটা ছড়াইতে ছড়াইতেই যাবে। ভাইরাস, বাঙালিরা হচ্ছে ভাইরাস। কোনো সভ্য জাতিকে অসভ্য বানানোর জন্য বাঙালিই যথেষ্ট, কয়েকটা বাঙালি ছেড়ে দিবেন, ঠিক আছে, দেখবেন পরিবেশ নষ্ট কি করে করতে হয়। ওনারা অনেক সাহসী, কিন্তু যে বিষয়টা হচ্ছে অনেক ভালো। এখন হ্যাঁ কিছু রিবেলিয়াস গোষ্ঠী আছে, ঠিক আছে, এই যে আরাকান আর্মি টার্মি, তো এদের কারণে আমরা মনে করি যে হচ্ছে এরা ডেঞ্জারাস, কিন্তু না, ওরা আসলে কিন্তু খুবই সরল সহজ, মানে লজ্জায় কথা পর্যন্ত বলতে চায় না, এরকম অনেকেই আছে। তাইলে কোথায় ছিলাম? দ্য পোয়েট সেজ, কবি বলেছেন, দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থট, দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল, অফ দ্যাট মাই
অফ অল অফ মাই মোরাল বিং। এখানে কবি সবকিছুই কি, এই যে তার যে গাইড, তার যে গার্ডিয়ান, তার যে হৃদয়ের, বলছে গার্ডিয়ান অফ মাই হার্ট, তারপরে তার সোল, তারপরে তার মোরাল বিং, সবকিছুকেই কি, সবকিছুকেই কিন্তু প্রকৃতিকে তার সবকিছু হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে এবং বলেছে অ্যাঙ্কর, অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থট। তার যে চিন্তা শক্তি, বিশুদ্ধ যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তির আশ্রয়স্থল, আশ্রয়স্থল হিসেবেও কিন্তু কবি কি দেখিয়েছেন, নেচারকে দেখিয়েছেন। কি বলেন, নামাজের ব্রেক, নামাজের ব্রেক কিসের? নামাজের ব্রেক ক্লাসের শেষে দুইটাই, 12টা থেকে ক্লাস শুরু হয়েছে, 1 ঘন্টা ক্লাস হয়েছে, ক্লাসের শেষে নামাজ পড়ে নিবেন। তারপর কি আছে, ওয়ার্ডসওয়ার্থ পোয়েম টিনটন অ্যাবি শোজ দ্য বেনিভোলেন্ট ইনফ্লুয়েন্স অফ নেচার। এই আলো বন্ধ করা যায় না, বোর্ড আমি কিছু দেখতে পাচ্ছি না, একটা সুইচে সব। না এটা না, এই পাশেরটা, যেহেতু আমি এই পাশে আছি তো ওই পাশেরটা বন্ধ করেন দেখি। দেখা তো যাচ্ছে, আমার তো দেখা তো যাচ্ছেই, দেখা যাচ্ছে না, আমার আরো বোর্ড দেখতে সুবিধা হচ্ছে। কালো দেখা যাচ্ছে, আমি তো মানুষ তো কালোই, আমার আর কালো দেখা গেলে সমস্যা কি? বোর্ডের দিকে কালো পরে তো কিছু দেখা যায় না, পড়া যায় না। ওয়ার্ডসওয়ার্থ পোয়েম টিনটন অ্যাবি শোজ দ্য বেনিভোলেন্ট ইনফ্লুয়েন্স অফ নেচার আপন দ্য চাইল্ড। এখানে ওয়ার্ডসওয়ার্থ টিনটন অ্যাবের মধ্যে আরেকটা বিষয় আমাদেরকে দেখিয়েছেন, সেটা হচ্ছে এই যে চাইল্ড, এই চাইল্ডের উপরে যারা স্টাফ আছেন তারা লাইট বন্ধ করতে দিচ্ছেন না, বলছে আমারে কালো দেখা যাচ্ছে। আর আমি আর কি বলবো, এক্সপার্টদের থেকে আমি আবার বুঝলে আবার ঝামেলা আছে। তাইলে এই যে চাইল্ড, একটা শিশু, একটা শিশুর উপরে আহ, কি বলে, প্রকৃতির কি ইনফ্লুয়েন্স আছে, প্রকৃতির কেমন প্রভাব আছে, সেই বিষয়টাই কিন্তু এই টিনটা ন্যাবে কবিতার মধ্যে দেখানো হয়েছে। বলছে ইন হিজ বয়হুড নেচার ইজ আ প্লেগ্রাউন্ড টু হিম। অর্থাৎ যখন কিনা একটা শিশুর বয়হুড থাকে তখন হচ্ছে, বা কবির বয়হুডে যদি আমরা বলি, তখন নেচার তার কাছে কি, নেচার তার কাছে একটা প্লেগ্রাউন্ড। কেননা কি, কেননা হচ্ছে প্লেগ্রাউন্ডে কি সবকিছু স্বাধীনতা থাকে। এখন আমরা এনিম্যাল যে প্লেজারের যে স্টেজটা দেখেছি, ওইখানে দেখেছি যে ওয়াটসওয়ার্থ একটা হরিণের সাথে বা হরিণীর সাথে নিজেকে তুলনা করছে। বেসিক্যালি হরিণ হরিণী না, এখানে হচ্ছে আহ, সব পশুই আমরা ধরি যে স্বাধীনভাবে যেসব ঘুরে বেড়ায় তাদের নিজস্ব ক্ষেত্রে, সেটার কথাই আমরা দেখছি। এইখানেও কি এই যে বয়হুডে দেখানো হচ্ছে যে নেচারকে একটা প্লেগ্রাউন্ড ধরা হয়েছে, নেচারকে প্লেগ্রাউন্ড হিসেবে ধরা হয়েছে। হি বিগিনস টু লাভ অ্যান্ড ফিল সেন্সুয়াস অ্যাপিল ইন নেচার ইন হিজ বয়হুড। আচ্ছা, বিগিনস টু লাভ অ্যান্ড বিগিনস টু ফিল সেন্সুয়াস অ্যাপিল, তাহলে তার বয়হুডে সে কি করেছে, সে এই যে প্রকৃতির প্রতি ভালোবাসতে শুরু করেছে এবং প্রকৃতিতে যে সেন্সুয়াস যে অ্যাপিল, যে কি সংবেদনশীল একটা আকর্ষণীয় একটা বিষয় আছে, সংবেদনশীলতা আছে, সেই সংবেদনশীল বা আকর্ষিক দিকগুলোকে তিনি কি করেছেন, ফিল করতে শুরু করেছেন। ইন ম্যাচিউরিটি নেচার বিকামস দ্য অ্যাডোব অফ স্পিরিচুয়াল কোয়েস্ট। স্পিরিচুয়াল কোয়েস্ট অর্থাৎ আধ্যাত্মিকতা সন্ধানের যে একটা কি আবাসস্থল। আধ্যাত্মিকতা সন্ধানের জন্য এই কি বলে আবাসস্থল প্রকৃতিই কেন হতে হবে, কারণ প্রকৃতির মধ্যে কি কোনো ভেজাল নাই, ঠিক আছে। দেখবেন প্রাচীন যে সিনেমা বা মুভিগুলো আছে, বা সিনেমা মুভির কথা বাদ দেন, এই যে বিভিন্ন যে রামায়ণ মহাভারতের কাহিনীর মধ্যেও আছে, ঠিক আছে। এই যে মুনি ঋষি, এরা কি, এরা তাদের ডেরা কোথায় বাঁধতো, এরা কিন্তু তাদের ডেরা হচ্ছে
বনের মধ্যে নির্জনেই করতো, ঠিক আছে। এমন না যে প্রাচীন কালে কোনো সভ্যতা ছিল না, এরকম না, কিন্তু কিন্তু তারা তাদের ডেরা কিন্তু প্রকৃতির মধ্যেই করতো। আবার যারা ধ্যান করতেন তারা কিন্তু এই প্রকৃতির মধ্যেই কিন্তু কি তারা ধ্যানমগ্ন থাকতেন, ঠিক আছে। তার মানে কি, এই যে আধ্যাত্মিকতা চর্চার জন্য বেস্ট প্লেস হচ্ছে নেচার। তারপরে কি দেখছি, হি ফিলস নেচার অ্যাজ হিজ টিচার অ্যান্ড গাইড। ওই যে আগের প্যারাতে কিন্তু আমরা পড়েছি যে সে তার গাইড হিসেবে, তারপরে তার কি মোরাল বিং হিসেবে সে কিন্তু নেচারকেই তুলে ধরেছেন আমাদের সামনে। হি ফিলস থটফুল অ্যান্ড রুমিনেটিভ। থটফুল এবং রুমিনেটিভ অনেকটা সেম, চিন্তাশীল বা চিন্তাপ্রবণ, ঠিক আছে, এরকম আর কি। রুমিনেটিভ অ্যান্ড gets inspiration from nature. As we find, nature never did betray the heart that loved her. অর্থাৎ প্রকৃতির মধ্যে কি নাকি feels thoughtful and ruminative and gets inspiration। অর্থাৎ প্রকৃতির মধ্যে কি তিনি কি, আমরা ইন্টেলেকচুয়াল স্টেজে দেখছি যে প্রকৃতির মধ্যে তখন যখন তিনি যান তখন তিনি কি তার চিন্তা শক্তি একটু বেশি কাজ করে, ঠিক যেন ইন্টেলেকচুয়াল পার্সনের মতো, ঠিক আছে। কারণ প্রকৃতি তো কি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা সন্ধানের একটা বেস্ট প্লেস সন্ধানের জন্য, এবং সেখানে তিনি কি অনুপ্রাণিত হন প্রকৃতি থেকে। I wandered lonely as a cloud, a beautiful poem about nature. In the poem, the poet creates a mood of joy using the colorful sights and sound of nature. The colorful sights and sound of nature. আচ্ছা, এখানে আমরা আরেকটা কবিতা দেখছি, সেটা হচ্ছে I wandered and lonely as cloud। এই কবিতার মধ্যে কি দেখানো হয়েছে যে পোয়েট ক্রিয়েটস এ মুড অফ জয়, অর্থাৎ আনন্দ ঘন একটা পরিবেশ বা আনন্দ ঘন একটা বাতাবরণ তিনি সৃষ্টি করেছেন কিসের মাধ্যমে, কালারফুল সাইটস অ্যান্ড সাউন্ড অফ নেচার। কালারফুল সাইটস অ্যান্ড সাউন্ড অফ নেচার। আফটার সিইং দ্য ড্যাফোডিলস, আফটার সিইং দ্য ড্যাফোডিলস, অর্থাৎ ড্যাফোডিলস কবিতা, সরি, ড্যাফোডিলস যে ফুল, এই ফুলকে দেখার পরে তার মধ্যে কি আনন্দের বা উদ্বেগের জন্ম হয়েছে। দ্য পোয়েট ওয়াজ সেজড উইথ ডিলাইট। দ্য বিউটিফুল সাইটস অফ নেচার মেড পার্মানেন্ট ইমপ্রেশন ইন হিজ মাইন্ড অটোমেটিক্যালি। এই যে বিউটিফুল সাইটস গুলোর কথা বলা হচ্ছে, একটু আগেও বলা হয়েছে যে কালারফুল সাইটস, এই বিউটিফুল সাইটস গুলা কি স্যার এটা, এই বিউটিফুল সাইটস গুলা, ঠিক আছে, নেচারের এই বিউটিফুল সাইট গুলা আর তার মাইন্ডে কি একটা পার্মানেন্ট ইমপ্রেশন, একটা কি বলে চিরস্থায়ী একটা সুখ বা অভিব্যক্তি, অভিব্যক্তি কি অটোমেটিক্যালি অভিব্যক্তি কি তৈরি করেছে। ওই কোটেশন দিলে হবে কি না সেটা আমি জানি না। এই কোটেশনের যথেষ্ট কারণ আছে এখানে, এই কোটেশনের যথেষ্ট কারণ আছে। তারপরে কি বলা হচ্ছে, হি বেয়ার্স দ্য সুইট মেমোরি, এই যে লাইন দেখেন, সুইট মেমোরি কেন কারণ আছে। এবার ইভা ইয়াসমিন, ইভা ইয়াসমিন কেন এখানে যথেষ্ট যৌক্তিকতা আছে আপনি এবার দেখেন। হি বেয়ার্স দ্য সুইট মেমোরি উইথ হিম ফর এভার, অর্থাৎ তার মধ্যে কি তিনি সুইট মেমোরি ধারণ করেন, সুইট মেমোরি ধারণ করেন এই যে আমার মতো, কি সম্পর্কে, এই যে প্রকৃতি নিয়ে, প্রকৃতি নিয়ে। শুধু এই যে পোয়েট আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমার এই যে রকিং চেয়ার নাই, রকিং চেয়ার নাই, ঠিক আছে। অ্যাজ দ্য পোয়েট সেজ, ফর অফ when on my couch I lie, on vacant or in pensive mood, they flash upon that inward eye,
হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। আচ্ছা, এই যে মেমোরি ধারণের কথা বলেছে, এই 4টা সেন্টেন্সের মধ্যেই কিন্তু কি আছে, মেমোরির কথা বলা আছে। বলছে যখন আমি কি রকিং চেয়ার বা আমার বিছানা বা পালঙ্কে আমি কি শুয়ে পড়ি, ঠিক আছে, মানে হেলান দিয়ে বসি, বা এই যে রকিং চেয়ারে বসার কথা, ধরেন এখানে রকিং চেয়ার, ঠিক আছে, রকিং চেয়ারে বসি ইন ভ্যাকান্ট অর ইন পেন্সিভ মুড। পেন্সিভ মুড মানে কি, দুঃখের সময়, ঠিক আছে, দুঃখ কষ্ট, রকিং চেয়ারে বসে দুলছে, এই সময় কবির কি মনে হয়? এই সময় কবির ফিল হয় এই যে প্রকৃতির যেসব সৌন্দর্য, প্রকৃতির যেসব কথা, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই। ইনওয়ার্ড আই মানে কি, মানুষের ভেতরে কি আই থাকে? মানুষের ভেতরে কি চোখ থাকে? তার মানে কি মানুষের ভেতরে মেমোরি থাকে, মানুষের ভেতরে কি থাকে, অন্তর্দৃষ্টি থাকে, চোখ থাকে না কিন্তু অন্তর্দৃষ্টি থাকে, ঠিক আছে, মেমোরি। অর্থাৎ দে ফ্ল্যাশ আপন, দে ফ্ল্যাশ, এই দে বলতে বোঝানো হয়েছে কাদের? এই যে ড্যাফোডিলদের, ড্যাফোডিলদের বোঝানো হয়েছে, ঠিক আছে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, এবং এগুলো কি নির্জনতার মধ্যে কি বয়ে আনে, নির্জনতার মধ্যে তার এক প্রকার কি আহ আহ, যেমন ডিলাইট ইন ডিসঅর্ডার, ঠিক আছে, তেমনি তার নির্জনতার মধ্যেও তার কাছে কি একটা জয়, তার কাছে জয় নিয়ে আসে, ঠিক আছে, আনন্দ নিয়ে আসে। এবার বুঝতেছেন এ ভাই ইয়াসমিন? আপনি তো প্রথম কয়টা লাইন দেখে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড দ্যাট ফ্লোটস ওভার ভেলস অ্যান্ড হিলস এই কোটেশন দেওয়ার কথা বলছেন, কিন্তু দেখেন আগে আলোচনাটা দেখেন, তাইলে বুঝবেন। বুঝেছেন? তারপরে কি আছে, টুয়ার্ডস নেচার ইজ দ্য এম্বডিমেন্ট অফ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। এম্বডিমেন্ট অফ দ্য স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, শুধু স্পিরিট, শুধু আত্মার কথা, শুধু নেচারের কথা আর আত্মার কথা। তার মানে ওয়াটসোতের কাছে কি নেচার ইজ দ্য এম্বডিমেন্ট অফ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, অর্থাৎ আধ্যাত্মিকতার, আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক হচ্ছে নেচার। তার কাছে নেচার হচ্ছে আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক। হি ইজ ডিপলি কনসার্নড উইথ দ্য কমপ্লেক্সিটিস অফ নেচার অ্যান্ড হিউম্যান ফিলিংস। হি সাজেস্ট আ হাম্বল লাইফ লিভিং অ্যামিডস্ট ইন নেচার। এবং তিনি কি হাই হাই, কি বলেন এসব এ ভাই ইয়াসমিন? কোটেশন গুলো ডিটেলস বুঝিয়ে দিয়েন প্লিজ, আমি কোটেশন কম বুঝি। কোটেশন তো বুঝিয়েই দিচ্ছি, কোটেশন বুঝাই নি কোনটা? সবগুলো কোটেশনই তো বুঝাচ্ছি, কি বলেন এসব? যে জিনিস আমি করছি সেই জিনিসে আমার আবার ইনসিস্ট করার দরকার কি যে স্যার এইটা কইরে দিয়েন? ডিটেলসে বুঝাই দিয়েন মানে তো এরকম না যে প্রতিটা ওয়ার্ড মিনিং ধরে 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 ধরে, এখানে সার কথা বললেই তো হয়ে গেল। এখানে একটা কোটেশন ধরেই তো পেঁচাইলে আধা ঘন্টা পেঁচানো যায়। যতটুকু বোঝানোর দরকার ততটুকু তো বোঝাচ্ছি, এর বেশি আর কি বুঝবেন? এখানে তো ভাই পিএইচডি করতে আসেন না। আমি প্রথম দিনই বলেছি যে পিএইচডি উদ্দেশ্যে যারা এসেছেন, জ্ঞান অর্জনে যারা এসেছেন, তারা উদ্দেশ্য পাল্টাই ফেলেন। আপনি চাকরি পাইতে আসছেন, আর তারপরেও এরকম না যে আমি বোঝাচ্ছি না, আমি তো বোঝাচ্ছি। আমি বোঝাচ্ছি না বিষয়টা তো এরকমও না। কইছিলাম, ও আচ্ছা। হি সেজ মাই হার্ট ওয়াজ ফুল, আই মেড নো ভোজ, বাট ভোজ হোয়ার were then made for me, bound unknown to me, was given that I should be else sinning greatly, a dedicated, sorry, dedicated, yes, a dedicated spirit, a dedicated spirit. তাহলে বলছে my heart was full, I made no vows, but vows were then made for me, bound to unknown, bound to unknown.
অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন যে তার হৃদয় পরিপূর্ণ ছিল কিসের দ্বারা? প্রকৃতি প্রেম দ্বারা, প্রকৃতির প্রতি ভালোবাসা দ্বারা, ঠিক আছে? প্রকৃতির প্রতি ভালোবাসা শ্রদ্ধা দ্বারা তার হৃদয় পরিপূর্ণ ছিল। আবার কি বলছে? আই মেড নো ভোজ। এ ভোজ কি? ভোজ হচ্ছে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, কমিটমেন্ট। ভোজ হচ্ছে প্রতিজ্ঞা বা কমিটমেন্ট। আই মেড নো ভোজ বাট ভোজ ওয়ার দেন মেড ফর মি। বলছে আমি কোনো কি প্রতিজ্ঞা করিনি, কিন্তু প্রতিজ্ঞা আমার জন্য কি তৈরি হয়েছিল, প্রতিজ্ঞা আমার জন্য কি তৈরি হয়েছিল। কিরকম প্রতিজ্ঞা? যে তোমাকে কি অজানা বাঁধনে বেঁধে রাখবো, বাউন্ড টু আননোন মি, বাউন্ড বাউন্ড আননোন টু মি। এটা বলা হয়েছে এই জন্য যে অজানা বাঁধনে, অজানা বাঁধনে কি বেঁধে রাখা, ঠিক আছে? তাহলে এই যে অজানা বাঁধনে বেঁধে রাখা, এই বেঁধে রাখার মধ্যে কি আছে? এই বেঁধে রাখাই তো বন্ড, ঠিক আছে? এই বেঁধে রাখাই হচ্ছে বন্ড বা কানেকশন। মানে বোঝানো হচ্ছে যে প্রকৃতির সাথে কি কিসের রাইটার্সের বা মানুষের যে কানেকশন, সেই কানেকশনটাকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। ওড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি, ওড intimation of immortality is another poem where we see a close affinity between a man and nature. অ্যাফিনিটি কি? অ্যাফিনিটি দিয়ে বোঝায় হচ্ছে কি বলে সম্পর্ক, সম্পর্ক বা সম্বন্ধ, রিলেশনশিপ। খুব সহজ কথায় রিলেশনশিপ। তাহলে ওর ইন্টিমেশন অফ ইমমর্টালিটি এই কবিতার মধ্যে দেখানো হচ্ছে এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার। যেহেতু আমরা ম্যান এবং নেচারের রিলেশনশিপ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সো এই কথাগুলো আমাদের বারবার রিপিটেডলি আসবে। এবং একটা কবিতায়, তার কবিতার মধ্যে যত থিমই বিদ্যমান থাক না কেন, আমরা বেছে বেছে আহ, ভিন্ন ভিন্ন কবিতা থেকে শুধু কি ম্যান এবং নেচারের মধ্যে যে কানেকশনের যে বিষয়গুলো, ওই বিষয়গুলোই কি বেছে বেছে আমরা আলোচনা করব। তারপরে when a child comes to the earth from heaven, nature gradually makes him forget glories of heaven. যখন কিনা একটা শিশু জন্ম হয়, পৃথিবীতে আসেন, ঠিক আছে? বলা হচ্ছে টু আর্থ ফ্রম হেভেন, অর্থাৎ এই কথা বলা হচ্ছে যে একটা শিশু যে কিনা যখন ভূমিষ্ঠ হন, ভূমিষ্ঠ হন, কিন্তু সে কি হেভেন থেকে আসে? শিশু কি হেভেন থেকে আসে? শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেও সেটাকে কি হেভেন হিসেবে দেখানো হচ্ছে, তাই তো? যখন একটা শিশু কি জন্ম নেন, পৃথিবীতে জন্ম নেন, তখন কি সে কি থাকে? ইনোসেন্স থাকে, তাই তো? তার যে এই যে ইনোসেন্স, তার এই যে ইনোসেন্স, এই ইনোসেন্স, আচ্ছা, তার এই যে ইনোসেন্স, মানুষ কিন্তু যখন অন্যান্য ধর্মের কথা তো জানি না, বলা হয়েছে, মুসলমানদের বলা হয়েছে যে মানুষকে যখন বেহেশতে পাঠানো হবে, তারা প্রত্যেকেই কি হবে? একদম নিষ্পাপ। তাদেরকে এমন পানিতে গোসল করানো হবে এবং তাদেরকে ইয়াং করে, একদম ইয়াং করে কিসে পাঠানো হবে? বেহেশতে পাঠানো হবে। তো বেহেশতে যারা থাকবে তারা কি থাকবে? তখন তো ইনোসেন্স, কিন্তু পাঠানোই তো হচ্ছে কি একদম ইনোসেন্ট করে। তাহলে এই যে মার পেটে বা যখন তার জন্ম হয়নি একটা বাচ্চার, তখন কি সে কি ইনোসেন্ট না? বলা হয় না যে হচ্ছে নিষ্পাপ শিশু? আমরা তো প্রায়ই এই টার্মটা ইউজ করি যে নিষ্পাপ শিশু, তাই তো? এই যে নিষ্পাপ, নিষ্পাপ নিষ্কলঙ্ক যখন থাকে, তার মানে বোঝানো হচ্ছে এই যে বেহেশতেও নিষ্পাপ থাকে বা হচ্ছে স্বর্গে নিষ্পাপ থাকে, যে বিষয়টাই বলি না কেন। তাহলে এই যে নিষ্পাপ থাকে, এই যে জন্মগ্রহণ হয় তার, দুনিয়াতে আসে, এবং দুনিয়াতে আসার পরে নেচার কি করে? নেচার তাকে সাহায্য করে।
ফরগেট করতে, ভুলতে, কি ভুলতে সাহায্য করে? এই যে হ্যাভেন এসে ছিল বা মাতৃগর্ভে সে ছিল, সে মাতৃগর্ভের গ্লোরিকে, ঠিক আছে, সে ভুলে থাকতে সাহায্য করে। কিভাবে ভুলে থাকতে সাহায্য করে? আপনি ধরুন আপনার চাহিদা আইফোন, আপনার চাহিদা আইফোন, যে আপনি আইফোন কিনবেন, তো আপনি আইফোন কিনতে পারলেন না, তাহলে আপনার এই আইফোন কেনার শোক ভোলার জন্য আইফোনের সমজাতীয় কিছুই তো লাগবে, ঠিক না? তাহলে এই যে আপনি যে গ্লোরি অফ হ্যাভেন, এই হ্যাভেনকে যে একটা বাচ্চাকে ভুলে থাকতে সাহায্য করা হচ্ছে, তাহলে এই যে ভুলে সে কিভাবে থাকছে, সে থাকছে এই কারণে এখানে নেচারের মহিমা উম, হচ্ছে কি প্রডিউস করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। কিভাবে? যে আপনি একটা স্বর্গ ছেড়ে আসছেন, কিন্তু প্রকৃতিই তো আর একটা স্বর্গ, ঠিক আছে? ওই গ্লোরি ভুলে যে আপনি এই গ্লোরি নিয়ে থাকতে পারেন। আপনি যে কি, প্রকৃতিই তো একটা স্বর্গ। আপনি যখন এই হ্যাভেনে ছিলেন, হ্যাভেন থেকে আপনার দুনিয়াতে কি পদার্পণ হয়েছে, এখন দুনিয়ার মধ্যেও আপনাকে সেই আর্থলি, সরি, হ্যাভেনলি প্লেজার পাবেন হচ্ছে প্রকৃতিতে। যখন আপনি প্রকৃতিতে ওই হ্যাভেনলি প্লেজার পাবেন, তখনই কি আপনি এই যে কি বলে গ্লোরিজ অফ হ্যাভেন, এটা ভুলে থাকতে পারবেন। অ্যাজ আ গ্রোন আপ ম্যান হি মেক্স অ্যান ইমমর্টাল বন্ড উইথ নেচার। নেচার ইনস্টিল ইন হিম, নেচার ইনস্টিলস ইন হিম সিম্প্যাথি ফর দ্য ফেলো হিউম্যান বিংস। ইনস্টিল মানে কি? ইনস্টিল মানে কিন্তু বলেছি, যেদিন স্যাটানের ক্যারেক্টার বা লিডারশিপ পড়িয়েছিলাম, তিনি বলছিলাম ইনস্টিল মানে হচ্ছে কারোর মধ্যে কোনো ধারণা কি করা, ইনসার্ট করা, তিলে তিলে তার মধ্যে কারোর মধ্যে কোনো ধারণা প্রবেশ করানো। তাহলে নেচার কি করেছে? ইনস্টিল করেছে। কি ইনস্টিল করেছে? সিম্প্যাথি। সিম্প্যাথি। নেচার কি ইনস্টিল করেছে ওয়াটসঅ্যাপের মধ্যে? সিম্প্যাথি ইনস্টিল করেছে, বা সিম্প্যাথি মানুষের প্রতি, এই যে ফর ফেলো হিউম্যান বিংস, তার যারা কি আছে, ফেলো হিউম্যান বিংস বলতে বোঝানো হচ্ছে মানব জাতিকে, ঠিক আছে, যে মানব জাতির প্রতি তার যে সহানুভূতি, বা সমসাময়িক তার আশেপাশের মানুষজনদের প্রতি তার যে সহানুভূতি, এই সহানুভূতি তার মধ্যে ইনস্টিল, মানে এই যে সহানুভূতি তার মধ্যে আস্তে আস্তে ইনসার্ট করিয়েছে বা প্রবেশ করিয়েছে, বা এই ধারণা তার মধ্যে প্রবেশ করিয়েছে হচ্ছে নেচার। কারণ প্রথম প্রশ্নে আমরা দেখেছি যে সে যখন খুব বেশি কি পায়, দুঃখ পায়, সে কি প্রকৃতির কাছে কি চলে যায়, তাই তো? সে মানুষের এই যে সাফারিং, এই সাফারিংটাকে খুব ক্লোজলি দেখেছে, এবং এগুলোই তাকে চিন্তাশীল করতে কি করেছে, সাহায্য করেছে। এবং সে প্রকৃতির মধ্যে, প্রকৃতির মধ্যে কিন্তু এই চিন্তার তার বহিঃপ্রকাশ ঘটে। সেই কারণে বলছে যে নেচার, নেচার তাকে কি করেছে, তার মধ্যে সিম্প্যাথি ইনসার্ট করতে সাহায্য করেছে। তো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বড়ই জটিল বিষয়। হায় আল্লাহ, কেউ কমেন্ট করে না কেন? আরে আল্লাহ, অনেকদিন পর আমার আতা ভাই আসছে। কি কন, ক্লাস করতে করতে হারায় গেছেন? এত বোরিং লাগছে যে ক্লাস ফেলাই হারায় গেছেন? তারপরে কি আছে, খুব মজার একটা কবিতা, খুবই ভালো লাগে আমার। সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, ঠিক আছে, খুবই পছন্দের একটি কবিতা। তো এত প্রশ্ন আমি না পড়ি, একবারে বলে দিই, ঠিক আছে? সুপার ন্যাচারাল ট্রিটমেন্ট বা সুপার ন্যাচারাল এলিমেন্ট,
যেটাই বলুক। আপনাদের তো সবসময় সমস্যা, কেউ দুপুরে ক্লাস করতে চান না, কেউ সকালে করতে চান না। ঠিক আছে, তারপরে হচ্ছে কেউ সন্ধ্যায় করতে চান না। তো এই যে 100টা মানুষের 100টা মতামত কিভাবে নেওয়া সম্ভব? কি যেন একটা কবিতা আছে না, এসো ভাই মিঠি মিঠি মাখি আলো, ধুয়ে যাক মুছে যাক মনের কালো। আপনার সমস্যা, সকল সমস্যা দূর হয়ে যাক, আল্লাহর কাছে এই প্রার্থনা। রাত 12টার পর ক্লাস দেব? ছাত্রদের তো আর জীবন নাই, ঠিক আছে। ছাত্রদের তো আর জীবন নাই যে রাত 12টার পর আর ক্লাস দেবো, ঠিক আছে। এই যে গরিব মানুষ, সারা যে গরিব মানুষ, এই গরিব মানুষেরও বাঁচতে দেবেন না? তাইলে দেখি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে। কত কতবার পরীক্ষায় এসেছে দেখেন। 2011 সালে এসেছে, ঠিক আছে। 2005 সালে এসেছে, 2011 সালে এসেছে, 2005 সালে এসেছে। এটা মনে হয় একটু, সরি, এটা 15, শেষেরটা 15। তাহলে 2005, 2011, 2015। দেখছেন, চোখে এমন লাইট লাগা লাগছে 2015, 2005 দেখতেছি। তাহলে যে বিষয়টা বললাম, এই যে এখানে সুপার ন্যাচারাল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। সুপার ন্যাচারাল ট্রিটমেন্ট বা ন্যাচারাল অ্যান্ড সুপার ন্যাচারাল যদি বলে, বা সুপার ন্যাচারালিজম যদি বলে, ঠিক আছে, যেটাই বলুক, বা সুপার ন্যাচারাল এলিমেন্ট যদি বলে, এখানে আবার একটু মানে ভিন্ন ভাবে আছে। ঠিক আছে, হাউ কলেজ ব্লেন্ডস দ্য রিয়েল অ্যান্ড আনরিয়েল। রিয়েল অ্যান্ড আনরিয়েল। ন্যাচারাল যে জিনিস সেটা তো রিয়েল, যেটা, সরি, যেটা রিয়েল বা যেটা ন্যাচারাল একই তো। আর যেটা কি আনরিয়েল, মানে সুপার ন্যাচারাল, অতি প্রাকৃত, যেটা আর এখন বিদ্যমান না, তাই তো। প্রকৃতি বিরুদ্ধ যেটা, সেটাই তো কি সুপার ন্যাচারাল বা আনরিয়েল, মানে যেটাই কোনো ফ্যাক্ট খাটে না। তারপরে 2005-এরটাই কি বলছে, 2005-এরটা কিন্তু আবার এলাবোরেট করে দিছে। এই প্রশ্ন কিন্তু খুবই ঝামেলার। দেখেন 2005-এর যেটা, এই যেটা, how does Coleridge transform us his world of willing suspense of disbelief? His willing suspense of disbelief। আচ্ছা, হিজ ওয়ার্ল্ড বলেছে, ঠিক আছে। তো আমরা কি জানি ওয়াটসনকে, সরি ওয়াটসন না, কোলারিজকে কি জানি? খুব কষ্ট হয়, কিন্তু কি করব, কষ্ট তো খুব হয়। 5-7 ঘন্টা হাঁটা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা টানা হাঁটা যায়, ঠিক আছে। কিন্তু একটু মানে 1 ঘন্টা একটু দাঁড়ায় থেকে দেখেন এক জায়গায়, এক জায়গায় একটু 1 ঘন্টা দাঁড়ায় থেকে দেখেন যে পার ভিতর কেমন ব্যথা লাগে। আর এটা তো আপনাদের 2 ঘন্টা ক্লাস নেই, অনেকের সাথে আছে 3 ঘন্টা। এমন হয় যে টানা 7 ঘন্টা 9 ঘন্টা ক্লাস, টানা 7 ঘন্টা 9 ঘন্টা ক্লাস। শুনে হয়তো মানে এক্সাজারেট মনে হইতে পারে, কিন্তু 1 ঘন্টা একটু দাঁড়ানোর চেষ্টা করেন, ঠিক আছে। কোনো জায়গায় 1 ঘন্টা একটু দাঁড়ায়, তারপরে দেখবেন 1 ঘন্টা দেখলে 2-3 ঘন্টাটা এমনি আন্দাজ হয়ে যাবে। তাহলে বলা হচ্ছে হিজ ওয়ার্ল্ড। আচ্ছা, কোলেরিজকে আমরা জানি পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, ঠিক আছে, অতি প্রাকৃতবাদের কবি। তাহলে হিজ ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছে ওই যে তার সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডে। কারণ ওয়াটসনের পোয়েট্রির মধ্যে, বারবার হোয়াটসঅ্যাপ চলে আসছে, কোলেরিজের পোয়েট্রির মধ্যে কি ছিল, সুপার ন্যাচারালিজম খুব বেশি ছিল, সুপার ন্যাচারালিজম খুব বেশি ছিল। এই কারণে কি বলছে, উইলিং সাসপেন্স। এই উইলিং সাসপেন্স যখন আমরা পড়বো তখন খুব ভালোভাবে বুঝবেন যে সাসপেন্সের কথা কেন বলা হচ্ছে। কারণ মাঝে মাঝে এমন পরিবেশ, এমন হাইপ ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, যেখানে কি মানে গা শিউরে ওঠার মতো, মানে আমাদের গা শিউরে উঠবে না, কিন্তু যে ম্যারিনার, সে ম্যারিনারের গা শিউরে ওঠার মতো। এবং যদি আমরা চিন্তা করি ওইরকম একটা অবস্থা, আমাদেরও কিন্তু কি মানে সাসপেন্সে একদম গা শিউরে উঠবে, ঠিক আছে। তাহলে সাসপেন্সের কি বিষয়, এই সাসপেন্সটা আসছে কোথা থেকে? ওই যে সুপার ন্যাচারালিজম থেকেই, ঠিক আছে। ন্যাচারাল জিনিসে মানুষের খুব বেশি সাসপেন্স আসে না।
তারপরে 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে ডিরেক্টলি সুপারন্যাচারালিজমের কথাই বলা হয়েছে, যে পোয়েট অফ সুপারন্যাচারালিজম। ঠিক আছে, তাহলে মনে হয় বুঝতে পারছেন। তাহলে দেখি, এস.টি. কোলারিজ, দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অফ সুপারন্যাচারালিজম বা সুপারন্যাচারাল যেটাই বলেন, অ্যান্ড হি ইজ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার ইজ ওয়ান অফ দ্য বেস্ট সুপারন্যাচারাল পোয়েমস এভার রিটেন ইন ইংলিশ লিটারেচার। শুধু সুপারন্যাচারালিজমের দিক থেকে না, মানে হয় না, যেমন এই যে কিছু এপিক আছে, যেমন ধরুন এই যে ইলিয়াড, ওডেসি, তারপরে প্যারাডাইস লস্ট, ক্লাসিক এপিক। তো এই যে পোয়েট্রি, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, এটাও কিন্তু একটা ক্লাসিক। মানে এই যে মাল্টি ডাইমেনশনাল থিম, এ থেকে আপনি প্রশ্ন পড়ে শেষ করতে পারবেন না, বা এর থিমের কি বলে আগাগোড়া আপনি খুঁজে পাবেন না, এত থিম। তাহলে বলা হচ্ছে এস.টি. কোলেজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অফ সুপারন্যাচারালিজম, অর্থাৎ সুপারন্যাচারালিজমের দিক থেকে এস.টি. কোলেজকে কি গ্রেট অফ দ্য গ্রেটেস্ট ধরা হয়, গ্রেটেস্ট অফ দ্য গ্রেট ধরা হয়। ঠিক আছে, এবং তার এই যে বিখ্যাত মাস্টারপিস, এটাও কি, এটা হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল, সর্বোৎকৃষ্ট এক্সাম্পল কিন্তু। ঠিক আছে, ইংলিশ লিটারেচারের মধ্যে যত সুপারন্যাচারালিজম নিয়ে যত কি কবিতা আছে, the inclusion of supernatural elements has been integrated to the overall design of his poems in such a way that they have become the part of natural elements। অর্থাৎ বলা হচ্ছে যে, সহজ কথায় যদি বলি, এই যে সুপারন্যাচারাল এলিমেন্টস গুলো যে অন্তর্ভুক্তি কবিতার মধ্যে, এই এলিমেন্টস গুলারে এমন ভাবে একত্রিত করে, এমন ভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, এমন ভাবে সেটিংসটা করা হয়েছে যে মনে হয় যে এগুলো কোনো সুপারন্যাচারাল এলিমেন্ট না, এগুলো স্বাভাবিক। মানে এতটাই কি, মানে রিয়েল মনে হয়। বিষয়টা হচ্ছে এরকম, দা পার্টস অফ ন্যাচারাল এলিমেন্টস, মানে এতটাই রিয়েলিস্টিক ভাবে আমাদের সামনে তুলে ধরা হয় যে মনে হয় যে না, এগুলো ন্যাচারাল। বোথ ন্যাচারাল অ্যান্ড সুপারন্যাচারাল এলিমেন্টস হ্যাভ বিন amalgamated in such a way that every details of his poem seem realistic and lifelike to us. The arrival of natural sea bird albatross from nowhere is itself an unnatural event. আনন্যাচারাল ইভেন্ট বা সুপারন্যাচারাল এলিমেন্ট, যেটা খুশি বলতে পারেন, বাট ইটস বিকামিং টেম টু দ্য সেলার্স ইজ আ ন্যাচারাল ওয়ান, ইজ দ্য ন্যাচারাল ওয়ান। তাহলে প্রথমে আমরা দেখছি যে, আমরা জানি যে এই যে অ্যানশিয়েন্ট মেরিনারদের জার্নিতে কি আসে, একটা অ্যালবাট্রোস পাখি আসে, তাই তো? পাখির কথা বলা হয়েছে, অ্যালবাট্রোস পাখির কথা। তো এই পাখির হঠাৎ করে এই পাখির যে কি বলে ম্যারিনারদের কাছে আসা, এটা কিন্তু সুপার ন্যাচারাল ইভেন্ট হিসেবে দেখানো হয়েছে। আর একটা বিষয় দেখি, আপনাদের মিডিয়া নলেজ কত এই থিমের উপরে। ঠিক আছে, এই থিমের উপরে, এই থিম প্রায় পুরোপুরি মিলে যায়। এই থিমের উপরে বাংলা একটা মুভি আছে, মুভি কি কোনটা কেউ বলতে পারবেন? বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা? আছেন মালা সর্বনাশ, কি পরিমাণ সিনেমা দেখেন আপনারা! মুখ থেকে প্রশ্ন পড়তে দেরি নাই, সিনেমার নাম লেখা শুরু করে দিছেন। আপনারা তো দেখছি মুভি লাভার, মুভি লাভার, কিন্তু 2 জন কমেন্ট করছেন, আর কেউ পারেন না। বোঝা গেছে সিনেমা দেখে না কেউ। তারা সিনেমা দেখে না, তাদের সাথে আমার জমে না। মুভি দেখে না, তাইলে মুভি হচ্ছে হাওয়া। ঠিক আছে, হাওয়া, হাওয়া মুভির থিমটাও কিন্তু, কাহিনীও কিন্তু হাওয়া। হাওয়া চঞ্চল চৌধুরী যে হাওয়া মুভিটা না, চঞ্চল চৌধুরী রাজ, সেটাও কিন্তু এই থিমের উপরে কি বেস করেই লেখা, একদম সেম।
একদম সেম টু সেম। দেখছেন বাংলাদেশে কি সব বস্তা বস্তা সিনেমা হয়, কিন্তু তার ভিতরেও কত সুন্দর একটা মুভি বানাইছে, ঠিক আছে। এই যে মাথায় যদি ঘেলু থাকে, মাথায় ঘেলু থাকলে কিন্তু অনেক ভালো কাজ করা সম্ভব। তাহলে চলে আসি পড়াই। আমি আবার ইংলিশ মুভি দেখি না, আমার একদম সহ্য হয় না। ইংলিশ মুভি আমার আবার একদম সহ্য হয় না, আমি একদম পছন্দ করিনি। আমি বলিউড লাভার, বলিউড আর হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি লাভার। তাইলে বাট মেরিনার দ্য ওল্ড মেরিন ডিড দ্য আনন্যাচারাল থিং বাই কিলিং দ্য অ্যালবাট্রোস উইথাউট এনি রিজন। তাহলে দেখেন বিষয়টা হচ্ছে এই যে জাহাজে তারা যে সফরের সময় তাদের কাছে একটা অ্যালবাট্রোস পাখি আসে, কিন্তু এই যে যে ওল্ড ম্যারিনার আছেন, সেই ওল্ড ম্যারিনার কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই আগে পিছে না ভেবে তার যে অন্যান্য ম্যারিনার আছেন তাদের প্ররোচনায় কিন্তু এই কি কে বলে এই অ্যালবাট্রোস পাখিকে হত্যা করে কোনো কারণ ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই, ঠিক আছে। তারা তাকে অশুভ, ঠিক আছে, অশুভ মনে করে বা দুর্ভাগ্যের প্রতীক মনে করে তারা কি করে, হত্যা করে। এবং এইখানে আমরা দেখি যে বিশাল একটা যে থিম, সেই থিমের ডাইগ্রেশন হয়। স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, মানে স্রষ্টা সৃষ্টির যে সম্পর্ক, আবার যদি বলি যে হোস্টের সাথে গেস্টের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ব্রেক হয়। হ্যাঁ, এই যে ব্রেক, এর ফলে একটা গুরুত্বপূর্ণ পাপের মধ্যে, যেমন আহ অতিথিদিগের কিন্তু অনেক কি মর্যাদা দেয়া হয়েছে। আহ, মুসলমানদের তো দেয়া হয়েছেই, হিন্দুদেরও কি বলে যে অতিথি নারায়ণ, অর্থাৎ অতিথিদের ডিরেক্ট গডের সাথে কম্প্যারিজন করে, ঠিক আছে। আবার হজরত আলী কি বলেছেন, যে তোমার বাসায় যদি কোনো অতিথি আসে এবং তোমার যদি সামর্থ্য না থাকে, যে এই অতিথি আপ্যায়নের সামর্থ্য না থাকে, প্রয়োজনে তুমি কারোর থেকে অর্থ ধার করো, ধার করে হলেও তুমি কি করো, অতিথি আপ্যায়ন করো। আবার কি বলেছেন, হাদিসে আসে যে সৃষ্টিকর্তা যখন কোনো বান্দার উপর খুশি হয় তখন কি করে, সেই বান্দাদের উপরে বৃষ্টি বর্ষণ করে, তারপরে হচ্ছে তাদের ঘরে কন্যা সন্তান দান করে, তারপরে ঘরে অতিথি পাঠায়, ঠিক আছে। এই যে এই বিষয়গুলোর ভিতরেও কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে অতিথি অর্থাৎ হোস্টের সাথে গেস্টের যে সম্পর্ক, সেটা কিন্তু এটা পিওর একটা রিলেশনশিপ। এই পিওর রিলেশনশিপটাই কিন্তু নষ্ট করেছে কে, অ্যানশিয়েন্ট ম্যারিনার। তাহলে কি গুরু পাপ না লঘু পাপ? অবশ্যই কি গুরু পাপ, ঠিক আছে, খুব বড় মানের একটা পাপ। মনে হচ্ছে যে একটা পাখি মারছে, তাই কি করেছে, কত মানুষই তো পাখি মেরে খায়, তাই তো, কত মানুষই তো পাখি মেরে খায়। তাহলে কি হয়, পাখি মেরে খাইলে কি হয়, কিন্তু এখানে রাইটার কি দেখিয়েছেন, যে গুরু পাপ হিসেবে দেখিয়েছেন যে খুব বড় একটা পাপের শিকার হয় কে, এই যে এই পাখিটাকে মারার ফলে, ঠিক আছে। কিলিং দ্য বার্ড উইথাউট এনি রিজন আফটার দ্য aberrant incident, the sun shone hotly overhead. The wind dropped, the ship rested as a painted ship upon a painted ocean. Their supply of drinking water was finished. They could not drink the salty sea water. তাইলে আমরা দেখলাম যে পাখিটা মারার আগ পর্যন্ত সব ঠিক ছিল। তাইলে পাখিটা মারার আগে সব কিন্তু ঠিক ছিল, কিন্তু ওই অ্যালবাট্রস পাখিকে মারার পরে, আফটার দা অ্যাবিরেন্ট ইনসিডেন্ট, এই যে নীতিভ্রষ্ট, যে নীতিভ্রষ্ট কাজ, ঠিক আছে। নীতি কি, যে অতিথি আসলে অতিথির সেবা করো, অতিথিরে কি নিধন করো না, কিন্তু এই নিধন করেছে কে, অ্যানশিয়েন্ট ম্যারিনার, নীতিভ্রষ্ট কাজ। এই নীতিভ্রষ্ট কাজের ফলে কি হয়, শাস্তি।
প্রথম শাস্তি কি? এই যে সূর্য কি একদম কেয়ামতের মতো একদম তাপ দেয়, তারপরে বাতাস বন্ধ হয়ে যায়। অনেক সময় কি হয় যে তাপ আছে, গরম আছে, কিন্তু বাতাস আছে, বাতাসে একটু কম বোঝা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সূর্য ডিরেক্টলি কি করছে, মানে খুব তীব্র একটা গরম পরিবেশ ক্রিয়েট করছে, আবার তার সাথে সাথে বাতাসও বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আবার মনে হচ্ছে যে এই যে শিপ, এই শিপটা একটা পেইন্টেড শিপ। পেইন্টেড শিপ কেন বলা হচ্ছে? পেইন্ট শিপ যে শিপের যে ছবি থাকে, সেই ছবি কি দেখা যায় যে পানির মধ্যে শিপের ছবিতে ওইটা কি মুভ করে? ওটা তো আনমুভিং, ঠিক আছে। তো এই কারণ এরা বলতেছে, এখানে বলা হচ্ছে যে পেইন্টেড শিপ, যে মনে হচ্ছে যে শিপটা থেমে আছে, কোথাও আর যাচ্ছে না। আপন পেইন্টেড অশান, অর্থাৎ একটা চিত্রের যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যে মনে হচ্ছে একটা আঁকা, ঠিক আছে, একটা আঁকা আহ, জাহাজ। তারপর বলছে দেয়ার সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার। তো তাদের কাছে সবকিছুই কিন্তু পর্যাপ্ত মজুদ ছিল, তাদের কাছে সবকিছুই পর্যাপ্ত মজুদ ছিল, কারণ তারা যে জার্নিটা করেছিল তারা তো সবকিছু নিয়েই বের হয়েছে। কিন্তু ফুরিয়ে গেল কেন? কারণ তারা এখন কি স্থির, তারা কোথাও মুভ করতে পারছে না। তো তারা মুভ করতে পারছে না, ঠিক আছে, কিন্তু দিন কি থেমে আছে? দিন তো থেমে নেই। আমার যাওয়ার কথা ছিল 5 দিনে এখানে পৌঁছায় যাওয়ার কথা ছিল, ঠিক আছে। সে কারণে আমার কাছে 5 দিনের জিনিসপত্র ছিল, আর আমি তো 5 দিনের মধ্যে পৌঁছাইতে পারি না, আমার পৌঁছাইতে 7 দিন লাগছে। নিশ্চয়ই আমার ওই 5 দিনের জিনিসপত্র ফুরাই যাবে স্বাভাবিকভাবে, কারণ দিন তো থেমে নেই। আমি পৌঁছাইতে পারিনি, ঠিক আছে, কিন্তু দিন তো থেমে নেই। সেই কারণে তাদের এই যে সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, এটাও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। দে কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার। এবং কি একটা আইরনি, চারপাশে তাদের পানি, কিন্তু তারা পানি খেতে পারছে না। সে কারণেই দ্য পোয়েট সেজ ওয়াটার ওয়াটার এভরিহোয়ার ডিড দ্য ব্রোড, সরি, কি যেন বলা হয়েছে, যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার দ্য বোর্ড ডিড শ্রিঙ্ক অ্যান্ড ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর আনি ড্রপ টু ড্রিঙ্ক। অর্থাৎ চারিদিকেই পানি, কিন্তু খাওয়ার মতো একটি ফোঁটাও কি পানি সেখানে ছিল না। তাহলে কি শাস্তি দেখেন, কি পরিমাণ শাস্তি দেখেন। ইন দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার আপ টু দ্য কিলিং অফ দ্য অ্যালবাট্রোস এভরিথিং অ্যারাউন্ড দ্য মারিনার শিপস ইজ ন্যাচারাল। অর্থাৎ এই যে পাখিটা মারার আগ পর্যন্ত সবকিছুই কি ছিল, ন্যাচারাল ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু পাখিটা মারার পর থেকে, বাট আফটার দ্য কিলিং আনবিলিভেবল অ্যান্ড সুপার ন্যাচারাল থিংস বিগ্যান টু হ্যাপেন। অর্থাৎ যত কি ভৌতিক বা ভুতুড়ে কাজকর্ম ঘটতে শুরু করলো, বা যেটা ন্যাচারাল না এমন কিছু কি ঘটতে শুরু করলো। আফটার দ্য কিলিং অফ দ্য অ্যালবাট্রোস দ্য ম্যারিনার শিপ এন্টার্ড ইনটু এ সাইলেন্ট সি হোয়ার দ্য শিপ রিমেন্ড আনমুভিং অ্যাজ আইডল অ্যাজ পেইন্টেড শিপ। অর্থাৎ এই যে পাখিটাকে মারা হলো, পাখিটাকে মারার পরে এই যে এত গরম, ঠিক আছে, তারপরেও দেখানো হচ্ছে যে তাদের যে শিপটা আছে, শিপটা একটু শীতল একটি সমুদ্রে কি প্রবেশ করলো, যেখানে কি মনে হচ্ছে যে পানি জমে গেছে, বরফ হয়ে গেছে, শিপ আর মুভ করতেছে না, আনমুভিং, লাইক আনমুভিং, ঠিক আছে। অ্যাজ দ্য পোয়েট সেজ অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন আ ওয়াইড ওয়াইড সি। অর্থাৎ এমন একটা জায়গায় তারা গেছে যেখানে কি কেউ নাই, যেখানে কেউ নাই। তাই এই লাইনগুলো কি ভীতির সঞ্চার করে না? এই লাইনগুলো কি ভীতির সঞ্চার করে না? অবশ্যই ভীতির সঞ্চার করে। কারণ একা থাকা, বিশেষ করে তো মেয়েদের, অনেক ছেলেরাও আছে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, মানে অধিক সংখ্যায় বেশি। একা একা ওই যে ঘুমাইতে পারে না, সঙ্গী সাথী লাগে, ঠিক আছে, অন্ধকারে ভয় করে, অন্ধকার পথে হাঁটতে পারে না। তাইলে একা থাকা কি অবশ্যই ভীতিকর। তারপরে কি আছে, কলেরিজেস পোয়েট্রি মার্কস অ্যান এপোক ইন দা পোয়েট্রি অফ সুপারন্যাচারালিজম। অর্থাৎ সুপারন্যাচারালিজমের ক্ষেত্রে কোলেরিজের পোয়েট্রিকে কি যুগান্তকার হিসেবে
বিবেচনা করা হয়। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ঘোস্ট শিপ ইজ আ সুপারন্যাচারাল এলিমেন্ট। তারপরে আমরা কি দেখি, অনেক কিছুই ঘটে যায়। তারপরে দেখি যে আমরা এই যে সাধারণ যে জিনিসগুলো দেখলাম, যে সূর্য তাপ দিচ্ছে, সবকিছু থেমে আছে, খাবার পানি শেষ, এর পরেও কিন্তু কি শাস্তি থেমে থাকে না। এরপরেও এই যে অ্যালবার্টরোজ, এই অ্যালবার্টরোজ কিন্তু যে ম্যারিনার মারে, ওল্ড ম্যারিনার, সেই ওল্ড ম্যারিনারের ঘাড়ে কিন্তু ঝোলাই দেওয়া হয়, ঠিক আছে। ওইটা সত্যি থাকে না। ওল্ড ম্যারিনার কথা বলতে পারে না, এক প্রকার ঘুমাইতে পারে না। তারপরে আবার কি দেখি, যে একটা ঘোস্ট শিপ আসে, শিপের মধ্যে দুইটা এলিমেন্ট থাকে, ঠিক আছে, দুইটা ক্যারেক্টার থাকে। তারপরে ঘোস্ট শিপ অন্যান্য যে সব ম্যারিনার আছে তারা মারা যায়। একেও কিন্তু মেরে ফেলা যেত, কিন্তু একে মারা হয়নি এই কারণে, শাস্তির কারণে, কারণ মরলে তো জীবন শেষই। কিন্তু যে পাপটা তুমি করছো, এই শাস্তি তো তোমার পাইতে হবে। মরলে তো মরেই গেল, কিন্তু এই শাস্তি, মরার মাধ্যমে তো আর শাস্তি হচ্ছে না। বললে তুমি আজও মরবা কালও মরবা, কিন্তু এই যে যে শাস্তি, এই শাস্তি তো আর পাচ্ছে না, ঠিক আছে। এই কারণে এই শাস্তি দেওয়ার জন্য কি করা হয়েছে, ম্যারিনারকে জীবিত রাখা হয়েছে এবং তাকে একা করে দেয়া হয়েছে। কিভাবে, এই যে তার অন্যান্য যারা নাবিক ছিলেন, তারা তো আস্তে আস্তে মারা গেছেন। এখন এতক্ষণ তো তার সাথে লাশগুলোও ছিল, কিন্তু ঘোস্ট শিপ আসে এবং এবং তাদের আত্মা বা লাশগুলোকে নিয়ে চলে যায়। তখন সে কি হয়ে যায়, একা হয়ে পড়ে। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ঘোস্ট শিপ ইজ আ সুপারন্যাচারাল এলিমেন্ট, অর্থাৎ এই যে ঘোস্ট শিপের আগমন, ঠিক আছে, এটাও কিন্তু সুপারন্যাচারাল এলিমেন্টের একটা কি বলে, আহ, মানে ওয়ান কাইন্ড অফ সুপারন্যাচারালিজম। দ্য ঘোস্ট শিপ কামস উইথ টু সুপারন্যাচারাল ফিগার্স অন ইটস ডেক, অর্থাৎ ঘোস্ট শিপ তো আসে, এর সাথে দুইটা ফিগার কি সাথে করে আনে। একটা হচ্ছে ডেথ, আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। হেয়ার দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য মুড অফ আনক্যানি ফিয়ার। আনক্যানি অর্থাৎ ভুতুড়ে যে পরিবেশ, ঠিক আছে। হেয়ার দ্য পোয়েট ডিসক্রাইবস এ মুড অফ আনক্যানি ফিয়ার ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স। আচ্ছা, দুইটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে ডেথ এবং লাইফ ইন ডেথ, এটা হচ্ছে পোয়েট্রির মধ্যে একটা ক্যারেক্টার, পার্সোনিফাইড একটা ক্যারেক্টার, ঠিক আছে। এটার যে মানে অন্য হিডেন মিনিং বিষয়টা এরকম না, একটা পার্সোনিফাইড ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে হেয়ার দ্য পোয়েট ডিসক্রাইব আ মুড অফ আনক্যানি ফিয়ার, অর্থাৎ এই যে ঘোস্ট শিপ, ডেথ এবং লাইফ ইন ডেথ, এই তিনটা অবজেক্টের মাধ্যমে পোয়েট কি ডিসক্রাইব করেছেন, ভুতুরে কি একটা ভুতুরে পরিবেশ, একটা সারাউন্ডিংস তৈরি করেছেন রাইটারদের কি মাইন্ডে। As the poet said, her skin was as white as leprosy. The nightmare life in death was she who thicks man's blood with cold. তাহলে এই যে দুইটা ফিগারের কথা বলা হচ্ছে, লাইফ এবং লাইফ ইন ডেথ, এই দুইটা ফিগারকে কিন্তু কি মানে ভুতুরে আকারে প্রকাশ করা হচ্ছে, যে অ্যাজ হোয়াইট হ্যাজ স্কিন, অ্যাজ হোয়াইট অ্যাজ। আচ্ছা, যখন কোনো মানুষ মারা যায়, ঠিক আছে, তার শরীরে রক্ত থাকে না, একটু ফ্যাকাশে হয়ে যায় না, ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যায়। তো বলা হচ্ছে যে তার স্কিন কেমন ছিল, অ্যাজ হোয়াইট অ্যাজ লিপ্রোসি। লিপ্রোসি হলে কেমন হয়, কুষ্ঠরোগ, লিপ্রোসি বা কুষ্ঠরোগ সাদা হয়ে যায় না, সেই বিষয়টা বোঝাচ্ছে। নাইট, দ্য নাইট মেয়ার লাইফ ইন ডেথ ওয়াজ শি হু থিক্স ম্যানস ব্লাড উইথ কোল্ড। আবার কি, রক্ত ঠান্ডা হয়ে যায়, তাই তো, রক্ত ঠান্ডা হয়ে যায় বা শরীর ঠান্ডা হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো দিয়ে, এই এলিমেন্টস গুলো দিয়ে কিন্তু এই যে মৃত্যুর ভয় বা কেউ মারা গেছে, এই বিষয়টা কিন্তু, আর মরণের যে বিষয়, এটা তো অবশ্যই কি ভুতুরে, লাশের কথা কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে, বা ওই দুইটা ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে। তাহলে এটাও কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্টের আন্ডারে পড়ে। হায় আল্লাহ রে। তারপরে কি আছে, দ্য ম্যানার অফ ডেথ টু 100 sailors আর অলসো কি
supernatural. However, the most supernatural event in the whole poem is coming to back the life of dead sailors. We were কি বলছেন? ধুর মিয়া। We are terrified here when we read the following lines. অর্থাৎ বলা হচ্ছে যে সুপারন্যাচারাল তো অনেক এলিমেন্টসই আছে, বাট সব থেকে খুব কি বলে সমগ্র পোয়েমের মধ্যে, ঠিক আছে, এই সমগ্র পোয়েমের মধ্যে হচ্ছে মোস্ট সুপারন্যাচারাল ইভেন্ট কোনটা? এই যে যে কি বলে 200 সেলার্স আছে, দ্য কামিং অফ ব্যাক টু দ্য লাইফ অফ দ্য ডেড সেলার্স, এই ডেড সেলারদের কি জীবন ফিরে পাওয়া। দ্য ডেড ম্যান gave a groan, they groaned, they stirred, they all uprose, nor spark nor moved their eyes, they raised their limbs like lifeless tools were as ghastly crew. আচ্ছা, বিষয় হচ্ছে যে তাদের জীবন ফিরে পাওয়া। এই যে বিষয়, এখানে বলা হচ্ছে যে ভৌতিক একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যে এই যে তাদের মধ্যে যারা এই যে মারা যাওয়া কি বলে মৃত যারা সেলর ছিল, তারাও কিন্তু কি কথা বলতে শুরু করে, ঠিক রোবটের মতো। এই যে হাত পা কি হয়ে যায়, জড়ো হয়ে যায় না, এই যে বলতেছে নর স্পিক, স্পেক লেখা আছে কিন্তু ওটা স্পিক, ঠিক আছে, নর স্পিক নর মুভ দেয়ার আইস, অর্থাৎ তাদের মধ্যে জীবন তো চলে এসেছিল কিন্তু তাদের কি মুখ ঠিক মতো নড়ছিল না, ঠিক আছে, ঠিক যেমন হরর মুভিতে দেখি, হরর মুভিতে যেরকম দেখি, ঠিক আছে, গলা ভারী, ঠিক আছে, গলা ভারী, এই যে গোংরাচ্ছে বা একটা ভিন্ন ধর্মী একটা আওয়াজ বের করছে, এই যে গ্রোন, ঠিক আছে, গ্রোন্ড, এই যে ভিন্ন ধর্মী আওয়াজ বের করছে, ঠিক মতো যেমন মানুষের যে মুভমেন্ট, ফ্লেক্সিবল মুভমেন্ট, সেভাবে ফ্লেক্সিবল মুভমেন্ট করছে না, ঠিক আছে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছে এই লাইনগুলোর মধ্যে। এবং ভীতি অবশ্যই কি ভীতি বা ওই যে উইলিং সাসপেন্স, সাসপেন্সের বিষয়টা কিন্তু দেখানো হয়েছে। দ্য ম্যানার অফ ফলোইং ডেড অ্যালবাট্রোস ফ্রম দ্য ম্যারিনার্স নেক অ্যান্ড দ্য টকিং অফ টু ভয়েসেস, টকিং অফ টু ভয়েসেস আর ভয়েসেস ইন দ্য এয়ার আর ইকুয়ালি সুপারন্যাচারাল ইভেন্টস। আচ্ছা, পরে দেখছি আমরা যে এই যে ম্যারিনার, অ্যানশিয়েন্ট ম্যারিনার যখন কি অভিশাপ মুক্ত হয় তখন তার গলা থেকে অটোমেটিক্যালি কি এই অ্যালবাট্রোস, মৃত অ্যালবাট্রোস কিন্তু খুলে পড়ে যায়। তো সে এত খোলার চেষ্টা করলো, তখন খুললো না, হঠাৎ করে খুলে পড়ে গেল, এটাও কিন্তু একটা কি সুপার ন্যাচারাল এলিমেন্টস। তারপরে ওই যে টু ভয়েসের কথা বলা হচ্ছে, দ্য টকিং অফ টু ভয়েস, এই টু ভয়েস কোথা থেকে আসে? সে যখন অভিশাপ মুক্ত হয় পরবর্তীতে কিন্তু কি আসে, পরবর্তীতে মানে অদৃশ্য দুইটা ভয়েসের ভয়েস শোনা যায়, খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি হয় এবং অদৃশ্য দুইটা ভয়েস শোনা যায়। এই দুইটা ভয়েসের কথা বলা হচ্ছে, যে এই দুইটা ভয়েস যাদের দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, এটাও কি সুপারন্যাচারাল এলিমেন্টের অন্তর্ভুক্ত। কোলেরিজ ট্রিটমেন্ট অফ সুপারন্যাচারালিজম ইজ আ সিম্বল অফ দ্য মিস্ট্রি অফ লাইফ। অর্থাৎ এই যে সুপারন্যাচারাল এলিমেন্টের যে ইউজ কোলেরিজের, এটা কিন্তু কি জীবনের মিস্ট্রি হিসেবে দেখানো হচ্ছে। ইট ইজ আ সিম্বল অফ লাভ which blinds man, bird and beast, and life which is the life of all creation. আবার কি বলছে, ইট ইজ আ সিম্বল অফ লাভ, এটা কি ভালোবাসার প্রতীক, এটা ভালোবাসার প্রতীক, হুইচ ব্লাইন্ডস ম্যান, বার্ড অ্যান্ড বিস্ট, অ্যান্ড হুইচ ইজ দ্য লাইফ অফ অল ক্রিয়েশন। সময় কি শেষ? পড়ানো শেষ, একটু 10 মিনিট লুপ দেওয়া উচিত এর মধ্যে। তাহলে আলোচনা শেষ, সবাই এখন বাসায় যান, আলোচনা শেষ, সবাই এখন বাসায় যান। কিছু বলবেন? বলার যেহেতু খুব বেশি সময় নাই। ওই যে একজন কি বলবে, একজনের একটু শুনে নি। তামান্না সুলতানা।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কোটেশন না স্যার, ওই যে কবিতা বা লাইন গুলা যখন দেওয়া হয়, আমরা এই পরীক্ষা খাতা দিব তখন কি আন্ডারলাইন করে দিব স্যার নিচে? দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এটা মেজর কোনো স্যার ইস্যু। কোনটাতে বেশি দেখায়, ভালো দেখায় স্যার? দিলে ভালো হবে নাকি না? দিয়েন, আন্ডারলাইন দিয়েন, তাহলে হাইলাইট হবে। আচ্ছা স্যার, এর জন্যই স্যার। থ্যাংক ইউ। আচ্ছা। আসসালাম। অপো A54। অপো A54। অপো A54। এই, কেউ হ্যান্ড রেজ করছে বাট কথা বলছে না, আর সময় যেহেতু শেষ। আচ্ছা ঠিক আছে, যেহেতু সময় শেষ আজকে আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আর অনেকদের সুযোগ দিলাম, কথা বলছেন না। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাস করার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।